তো হোয়াট ইজ স্কোপ? আমরা স্কোপ নিয়ে কথা বলেছি আগে। স্কোপ জিনিসটা কি বলেন তো একটু? হ্যাঁ, from where you can a class can be used, from where a field can be read write, from where a method can be called, এইটা ডিসাইড করা হয় স্কোপ দিয়ে। Now, how many scopes are there in Java? Four, but we have discussed three. What are they? Private, public, protected, and package. We did not discuss protected yet. Okay? আমরা শুধু প্রাইভেট পাবলিক এই দুইটাই মেইনলি বলেছি, আর প্যাকেজ হলো উইদিন দ্য ফোল্ডার। এইটুকু আমরা টেস্ট করেছি অ্যান্ড উই হ্যাভ অলসো সিন দেম। ওকে, তো এখন আমাদের ইনহেরিটেন্স যেহেতু ডিসকাস হয়ে গিয়েছে, নাও ইট ইজ টাইম টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ protected scope. Okay, এখন think about a scenario. For example, if there is a public toilet, who can use that? আপনি একটা মার্কেটে গিয়ে যদি পাবলিক টয়লেট থাকে, এটা কে ব্যবহার করতে পারবে? anyone can access that public toilet, right? But আপনার বেডরুমে একটা অ্যাটাচ বাথরুম আছে, only you can use that is your private. Are you following? তো তাহলে একটা পাবলিক টয়লেট যে কেউ এটা ইউজ করতে পারে, so the scope of that public toilet is public, but the attached bath in my bedroom is exclusively private to me. Nobody else can use that. Now in your house also there is a common bathroom, let's say towards the entrance. Okay, so who can use that common washroom? Who can use that? All the family members. তাহলে ফ্যামিলি মেম্বার্স আপনি এটা inside the class. If your house is the class, then family members means inside the class, but also your guest. তাহলে আপনার যারা গেস্ট তারা কিন্তু আউটসাইডার, তারা তো আপনার ফ্যামিলি মেম্বার না। আপনার একটা কলিগ আসলো বাসায়, বা একটা ফ্রেন্ড আসলো, বা একটা রিলেটিভ আসলো একজন, they can also use that shared or common bathroom, right? তাহলে এই যে কমন বাথরুমটা, এটা কি পাবলিক টয়লেট? নো, স্টিল রাস্তার যে কেউ এটা ইউজ করতে পারবে না, কিন্তু একটা মার্কেটের বা একটা স্টেডিয়ামের পাবলিক টয়লেট যে কেউ ইউজ করতে পারবে। সো দ্যাটস পাবলিক স্কোপ। আমার বেডরুমের যে অ্যাটাচ বাথরুম, দ্যাটস প্রাইভেট স্কোপ, অনলি আই ক্যান ইউজ ইট, অর হুএভার স্টেজ ইন দ্যাট বেডরুম ক্যান ইউজ ইট। বাট আমার বাসার যে কমন বাথরুম, এইটা কিন্তু of course it can be used within the house, whoever inside the house, like private, but also I give access to select outsider, not everybody, but selected outsider like my friends or guests, whoever it is. Okay, তো তাহলে in that case এই পাবলিক কমন বাথরুমটার স্কোপ হবে protected scope. It is protected from unknown outsider whom I don't trust, whom I don't believe, but it is I'm allowing someone whom I can trust or who belongs to my circle. তাহলে যে আমার সার্কেলে বিলং করে তাকে কিন্তু আমি আমার বাসার গেস্ট টয়লেটটা ইউজ করতে দিচ্ছি, কিন্তু যাকে আমি চিনি না, যার ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই, তাকে কিন্তু আমি এটা ইউজ করতে দিব না, ঢুকতেই তো পারবে না। তাহলে এটা কিন্তু প্রাইভেটের থেকে একটুখানি রিল্যাক্সড, বাট ইটস নট পাবলিক। আর ইউ ফলোইং? সো দ্যাট ইজ প্রোটেক্টেড। এখন প্রশ্ন হলো যে এটা তো একটা গল্পের ছলে বললাম পাবলিক টয়লেটের মেটাফোরটা, বাট আমরা যখন কোডিং এ আসি তখন ক্লাসটা হচ্ছে আমার হাউস। তাহলে এই আউটসাইডারটা কে? আউটসাইডারটা হচ্ছে যে আমার সার্কেলের মধ্যে আছে। তাহলে আমি যদি একটা ক্লাস হই, আমার হু ইজ পার্ট অফ মাই ফ্যামিলি, তাহলে আমি যদি আমার গাড়ি বাড়ি এগুলো কে পাবে? আমার ফ্যামিলির বাইরে কেউ পাবে? Who will get this? If I die today, who will get my assets? Who will inherit my assets? My children, তাই না? তাহলে my children is
in my circle, in my family, and that's why the law and religion both actually support that. My children will inherit that, or my spouse will inherit that. Okay? Because they are part of the circle. তাহলে একটা ক্লাসের সাবক্লাস ওইটারই একটা এক্সটেনশন. So therefore, protected fields or methods can be used by subclass only, not by other classes. ঠিক আছে? তো এইটা কেন প্রয়োজন আমরা একটু এক্সাম্পল দিয়ে দেখি। তাহলে আমরা যদি আমাদের ইউজার ক্লাসের সাবক্লাস কি ছিল? এমপ্লয়ি। আচ্ছা, এমপ্লয়িতে কয়টা ফিল্ড? How many fields are there in employee? 6. And into যেহেতু extents আছে, it also has inherited fields. তাহলে how many inherited fields? 1, 2, 3. হ্যাঁ? আচ্ছা। আপনাদের একটা এক্সট্রা ক্লাস নিয়েছিলাম সানডেতে, কেন এই সানডেতে ওইটাতে যারা ছিলেন একটু অ্যাটেন্ডেন্স শিট একটা দিলে সাইন করে দিন। ওকে, কারণ ওটা রেকর্ড রাখতে দরকার কারা কারা ছিলেন। ওকে, ফলস সাইন দিবেন না, যদি থেকে থাকেন তাহলে সাইন করে দিন। হ্যাঁ, না না, এটা ওই যে সিআরএ রিপোর্ট সাবমিশন আগে একটা আমি এক্সট্রা ক্লাস নিয়েছিলাম আপনাদের। ওকে, শেয়ার হয়েছে? ওকে ওকে, এখন এখন দেখেন, হ্যালো, কথা বন্ধ করেন। হ্যাঁ, এখন এখানে কয়টা ফিল্ড আছে? 9টা। তাহলে সে কয়টা ফিল্ড ইনহেরিট করবে? 9টা। ওকে, তো তাহলে আমি যদি এমপ্লয়িতে এখন একটা টু স্ট্রিং জেনারেট করতে চাই, এক্সাম্পল হিসেবে দেখাচ্ছি, তাহলে রাইট ক্লিক, জেনারেট, লেটস সে টু স্ট্রিং। তাহলে আমার ফিল্ড কয়টা? এই যে এখানে দেখেন সে বলতেছে 6টা ফিল্ড, এমপ্লয়ি আইডি, ডেজিগনেশন, ইউনিট নেম, ডেট অফ জয়নিং, ব্যাচ নাম্বার, স্যালারি। আর এই যে নিচে দেখেন আরো 9টা সে ইনহেরিট করছে, খেয়াল করছেন? তাহলে আমি সবগুলো দিয়ে যদি একটা কনস্ট্রাক্টর একটা টু স্ট্রিং বানাতে চাই, সবগুলোই থাকবে ইনহেরিটেড ফিল্ড সহ, তাহলে আমার টোটাল এই 9, 6, 15টা ফিল্ডের ভ্যালু দিয়ে একটা টু স্ট্রিং জেনারেট হবে। ওকে, তো এখন এই যে দেখেন 15টা ফিল্ডের টু স্ট্রিং জেনারেট হয়েছে, কিন্তু এটা হতে পারলো কেন? খেয়াল করেন, আমি যদি কোথায় এমপ্লয়ি আছে, আপনাকে আমি আরেকটু দেখাই, ভেঙে দেখাই বোঝার জন্য। আমি আমার ফিল্ডগুলো আমি প্রাইভেট করে রাখছি। ওকে, ইউজার ক্লাস, তাহলে ইউজার ক্লাসে লেটস মেক देम প্রাইভেট। তাহলে প্রাইভেট এনআইডি, প্রাইভেট এগুলো এবং প্রাইভেটই হওয়া উচিত। ওকে, তাহলে এই 9টা ফিল্ড প্রাইভেট। এমপ্লয়ি বলছে যে আমি এই 9টাকে ইনহেরিট করি, 15টা। ওকে, এখন আমি এখানে একটা টু স্ট্রিং জেনারেট করব, ওই যে প্রাইভেট করছি না, ওই জন্য ওগুলো সে এখন এখানে দেখাচ্ছে না, আগে কিন্তু প্রাইভেট করা ছিল না। তো এই যে এখানে দেখাচ্ছে না, কারণটা হলো প্রাইভেটের ডেফিনেশন কি? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ প্রাইভেট স্কোপ?
only accessible from the class where it is created or declared. Method হইলে created, field হইলে declared. ওকে, তো এখন ওই 9টা ফিল্ড কোথায় ডিক্লেয়ার করা হয়েছে? ইউজার ক্লাসে অ্যাজ এ পাবলিক, সরি অ্যাজ এ প্রাইভেট। তো আপনি ইনহেরিট করার পরেও এটা অ্যাক্সেস করতে পারছেন না, এই জন্য সেটা দিচ্ছে না। তো ঠিক আছে, দিল না, কিন্তু আমরা যদি জোর করে নিয়ে আসি, ধরেন এই যে ইউজার ক্লাসে কিন্তু কনস্ট্রাক্টর আছে অলরেডি, হ্যাঁ, তাহলে আমি যদি এটা নিয়ে আসি এখানে, নিয়ে এসে যদি ওখানে জুড়ে দেই এই 9টা, তাহলে দেখেন এই 9টাকে সে রেড মানে অ্যাক্সেস করতে পারবে না। তাহলে লাভ হলো কি? এগুলো তো আমারও ফিল্ড, আমি ইনহেরিট করেছি মানে এই ফিল্ডগুলো আমারও ফিল্ড, তাহলে আমার নিজের ফিল্ডই আমি নিজে অ্যাক্সেস করতে পারছি না, বিকজ অফ দ্য ভেরি স্ট্রিক্ট ডেফিনেশন অফ প্রাইভেট। তাহলে ওই যে সাব ক্লাসকেও অ্যাক্সেস দিতে হবে অ্যাজ পার্ট অফ দ্য সার্কেল। ওকে, তখন আমি কি করব? এখানে গিয়ে প্রাইভেটের জায়গায় বলবো প্রোটেক্টেড। আমি বলে দেব এখন দে আর প্রোটেক্টেড। ওকে, তাহলে দেখেন আমরা শুধু ডেট অফ বার্থ ছাড়া বাকিগুলোকে প্রোটেক্টেড করে দিলাম। তাহলে বাকিগুলোতে দেখেন এখন সে রিকগনাইজ মানে অ্যাক্সেস পাচ্ছে, কিন্তু ডেট অফ বার্থ স্টিল পাচ্ছে না। তাহলে ডেট অফ বার্থকেও আমরা প্রোটেক্টেড করে দেব। তাহলে কি হলো? এই এই 9টা ফিল্ড এমপ্লয়ির জন্য অ্যাক্সেসিবল হয়ে গেল, কিন্তু যেটা সাব ক্লাস না তার জন্য কিন্তু এটা প্রাইভেটের সমান। তাহলে আমার ওই কন্ট্রোলার ক্লাস থেকে বা ফ্যাকাল্টি ক্লাস থেকে, হ্যাঁ, বা কাস্টমার ক্লাস থেকে, বা ধরেন প্রোডাক্ট ক্লাস থেকে যদি আমি এখন এই 9টা ফিল্ড অ্যাক্সেস করতে চাই, গেটার ছাড়া আমার কোনো উপায় নাই, কারণ ওগুলো প্রোটেক্টেড। তার মানে অন্যদের জন্য কিন্তু এটা প্রাইভেটের সমান, শুধুমাত্র সাব ক্লাসের জন্য এটা এখন ওপেন হয়ে গেল। তো তাহলে বটম লাইন কি? আমরা বলছি না যে আমরা ফিল্ডগুলো প্রাইভেট রাখবো, এই কথাটা সবসময় বলে আসছি, রাইট? কিন্তু এখানে এখন আমি একটু মডিফিকেশন আনছি। সেটা কি? যে আমার ক্লাসটা যদি পোটেনশিয়াল থাকে ফর এক্সটেনশন, তাহলে আমি ফিল্ডগুলোকে প্রোটেক্টেড রাখবো। কেউ যদি ইনহেরিট না করে তার জন্য এটা প্রাইভেটের সমানই, আর কেউ যদি আমাকে ইনহেরিট করে তার জন্য এটা ইজিলি অ্যাক্সেসিবল হয়ে যাবে। তাহলে কি আমরা বুঝতে পারলাম? তাহলে ফিল্ডগুলো আমরা কি রাখবো? প্রোটেক্টেড, যদি আপনার এই ক্লাসটার ইনহেরিটেন্সের পসিবিলিটি থাকে। আর যদি আপনি মনে করেন যে এই ক্লাসের কোনো ইনহেরিটেন্স ভবিষ্যতেও হবে না বা আপনি অ্যালাউ করতে চান না, তখন আপনি প্রাইভেট করতে পারেন। ওকে, আর মেথডস গুলো আমরা কি রাখবো? অলওয়েজ পাবলিক আনলেস ইট ইজ এ হেল্পার মেথড অফ আদার মেথড অফ সেম ক্লাস। শুধু ওই সিচুয়েশনে আমরা প্রাইভেট মেথড রাখবো। বাট যে মেথডগুলো হেল্পার মেথড না, সরাসরি অন্য ক্লাসের মেথডকে কল করতে দিব, তাদেরকে অবশ্যই পাবলিক রাখবো। ঠিক আছে? তাহলে এই হচ্ছে রুল অফ থাম। তাহলে আমরা এটা বুঝতে পারলাম হোয়াট ইজ protected scope. Okay, any question, further question regarding protected scope? জি বলেন, yes or no? রেসপন্স করেন। হ্যাঁ, না, প্রোটেক্টেড মানে কি? এই ক্লাসটার জন্য এটা প্রাইভেট, সাব ক্লাস মানে এই ক্লাস থেকে এটাকে অ্যাক্সেস করা যাবে, আর সাব ক্লাস থেকেও এটাকে অ্যাক্সেস করা যাবে, কিন্তু অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। তাহলে প্রাইভেট কি বলা হয়? যে এই ক্লাস থেকেই শুধু অ্যাক্সেস করা যাবে, অন্য কোনো ক্লাস থেকে অ্যাক্সেস করা যাবে না। প্রোটেক্টেড বলতেছে অন্য কোনো ক্লাসের মধ্যে সাব ক্লাসের জন্য ছাড় আছে, কারণ সাব ক্লাস পার্ট অফ মাই সার্কেল, আমাকেই সে এক্সটেন্ড করছে। তাহলে তার সাথে তো আমার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তাই না? সে আমাকে আমার জিনিসপত্র ইনহেরিট করতেছে, তাহলে তাকে তো আমি যদি দূরে ঠেলে রাখি তাহলে তো হবে না, কারণ ওগুলো তারও। এখন আমার একটা গাড়ি আছে, এখন এটা কার গাড়ি? হু ইজ দ্য ওনার অফ দ্য কার? আমি এই গাড়িটার মালিক, কিন্তু আমার ট্রিপ যখন তার ফ্রেন্ডদের সাথে বলে, এই দোস্ত
তোর কি গাড়ি আসছে আজকে, আমাকে একটু নামাই দিয়ে যা। তাহলে সে তো এটা ট্রিট করতেছে অ্যাজ ইফ এটা তার গাড়ি, তাই না? ড্রাইভারকে সে বলতেছে, ড্রাইভার আঙ্কেল আমাকে একটু নামাই দিয়ে আসেন। তো তার বন্ধু বলতেছে যে দোস্ত তোর গাড়ি আসছে, আমাকে একটু নামাই দিয়ে যা। তাহলে যে দোস্ত তোর গাড়ি আসছে, আসলে তো তোর বাপের গাড়ি, তোর গাড়ি তো না, তাই না? কিন্তু দ্য কিড ইজ ইউজিং দ্যাট। নর্মালি আমরা সেটাই করি, যে আমাদের প্যারেন্টের যদি একটা বাড়ি থাকে, দোস্ত আমার বাসায় আসিস, মানে যেন এটা আমি মালিক, কিন্তু আসলে তো আমার বাপ ওটার মালিক। কিন্তু বিকজ অফ দ্য ইনহেরিটেন্স সিনারিও আমরা ধরেই নেই যে আমরাও তো এটার মালিক। তো তাহলে আমার সুপার ক্লাসের ফিল্ডগুলো তো আমারও ফিল্ড, তাহলে আমার মেথড থেকে সেগুলো তো অ্যাক্সেস করতে পারা উচিত। দ্যাট ইজ ওয়াই দ্য প্রোটেক্টেড স্কোপ ইজ ইনভেন্টেড। ঠিক আছে? ওকে, গট ইউর অ্যান্সার? পেয়েছেন? আপনার অ্যান্সার পেয়েছেন? ওকে, এখন আসেন নেক্সট টপিকে। আপনাদের যদি জিজ্ঞেস করি, হাউ মেনি অফ ইউ নো দ্য নেম অফ ইউর গ্র্যান্ডফাদার? একটু হাত তোলেন। আপনি জানেন না? আপনি তা হাত তোলেন না কেন? হ্যাঁ, আপনার গ্র্যান্ডফাদারের নাম জানেন? আপনি আপনি জানেন না? আপনার দাদার নাম জানেন না? জানেন? আচ্ছা, গ্র্যান্ডফাদারের গ্র্যান্ডফাদার, দাদার দাদা, দাদার বাবা না কিন্তু, দাদারও দাদা, কয়জন? 4 জন। তার ফাদার, তাহলে আপনি মাত্র 4 জেনারেশন পর্যন্ত ট্রেস করতে পারেন যে আমার পূর্বপুরুষ কে। ওকে, খেয়াল করেন, আর আর আলোচনা করা লাগবে না, জানেন কি জানেন না শোনেন এখন। তাহলে আপনার পূর্বপুরুষ কে, এইটা আপনি 4 পুরুষ পর্যন্ত ব্যাকট্র্যাক করতে পারেন। তার পেছনে হু ইজ ইওর অ্যানসেস্টর বা আপনি কার ডিসেন্ডেন্ট, এইটা আপনি 4 জেনারেশনের বিয়ন্ড 4 জেনারেশন ইউ ক্যানট ট্র্যাক। তো নর্মালি 4, 5, 6 জেনারেশন ম্যাক্সিমাম, এর বাইরে কারোরই ট্র্যাক থাকে না, তাই না? তা এখন ধরেন মিয়ানমারের জঙ্গল থেকে একটা লোক পাওয়া গেল 170 বছরের বয়স, হঠাৎ করে একটা আর্কিওলজিস্টরা আবিষ্কার করছে এই লোকটা সামহাও বেঁচে আছে, মিরাকল। এখন এই লোকটাকে যদি সামনে এনে বলা হয় যে আপনি ওনার বংশধর, উইল ইউ অ্যাকসেপ্ট? ওয়াই নট? হ্যাঁ, আপনি কি এটা অ্যাকসেপ্ট করবেন যে এই 170 বছরের লোকটার বংশধর আপনি? ইউ আর এ ডিসেন্ডেন্ট অফ দ্যাট পারসন। মানে আপনি কি অ্যাকসেপ্ট করবেন? কেন করবেন না? না চিনি না বলেই যে আপনি উড়াই দিতে পারবেন? হয়তো তো পারে। 170 বছর বয়স মানে তখন ছিল দ্য হোল সাবকন্টিনেন্ট ওয়াজ এ সিঙ্গেল কান্ট্রি, তাই না? ব্রিটিশ আন্ডারে ছিল। তো কাজেই তখন তো মুভ করতোই মানুষ, ঢাকা থেকে চিটাগাং মুভ করে। এখন না হয় কান্ট্রি আলাদা হয়ে গেছে। কাজে এটা আপনি না চিনলেই যে আপনি বলবেন যে গ্যারান্টি দিয়ে না আমি তার বংশধর না, এটা এটা আপনি তো বলতে পারবেন না। সো ওয়াই ইউ উইল রিজেক্ট? বিকজ হয় আপনি ডিএনএ টেস্ট করে দেখবেন যে না আমি তার বংশধর না, অথবা আপনার কাছে কোনো প্রমাণ নাই, আপনাকে একটা লজিক দিতে হবে যে আই ডোন্ট হ্যাভ এনি প্রুফ, দ্যাটস ওয়াই আই রিজেক্ট, অর আই ডিড দ্য ডিএনএ টেস্ট, সো দ্যাটস ওয়াই আই রিজেক্ট, তাই না? তাহলে খেয়াল করেন, একটা অচেনা কাউকে আপনি কিন্তু আপনার পূর্বপুরুষ হিসাবে অ্যাকসেপ্ট করছেন না, বিকজ ইউ ডোন্ট হ্যাভ এনি প্রুফ। এগ্রি? কিন্তু আপনাকে যদি বলা হয় বা জিজ্ঞেস করা হয় যে আপনি আদমের বংশধর, এটিকে আপনি অ্যাকসেপ্ট করেন? ইউ অ্যাকসেপ্ট ইট বিয়ন্ড প্রুফ। আপনার প্রুফের দরকার নাই, তাই না? আপনি প্রুফ ছাড়াই বাই ডিফল্ট এটা অ্যাকসেপ্ট করতেছেন। তো এই অবজেক্ট নামে একটা ক্লাস আছে, এটা হচ্ছে জাভার আদম। So it is a class. Let me show you. তাহলে এই যে দেখেন ক্লাস অবজেক্ট, আর এই হচ্ছে মেথড। তাহলে এটা যে জাভার আদম, এই কথাটার সিগনিফিকেন্স কি? এই কথাটার মানে গুরুত্বটা কি? Are you a human? Why he doesn't look like an elephant? Why he doesn't look like a crocodile?
Why it doesn't look like a parrot? Because you inherit the features, attributes from your ancestor. They were human, therefore you are human. তাই না? তো তাহলে অবজেক্ট ক্লাস যদি জাভার আদম হয়, এটার মানে কি? এটার মানে হলো every Java class has the methods of object class, inheritance. কিন্তু এই ইনহেরিটেন্স আপনাকে ঢাকঢোল পিটিয়ে বলার দরকার নাই। এইখানে দেখেন এমপ্লয়ি ক্লাসকে বলতে হচ্ছে যে আমি ইউজারকে এক্সটেন্ড করি, তাকে এটা বলতে হচ্ছে যে আমি ইউজারের বংশধর, আই ইনহেরিট ফ্রম ইউজার। এটা না বললে এটা ঘটবে না। কিন্তু ইউজারকে কিন্তু বলতে হয় নাই যে আই ইনহেরিট অবজেক্ট, এটা অটোমেটিক। বুঝতে পেরেছেন? তো তাহলে এই যে দেখেন, আমি যদি এখন ইউজারের যদি এখন একটা অবজেক্ট ক্রিয়েট করি আমার টেস্ট করার জন্য, আমি যখন একটা ইউজারের অবজেক্ট ক্রিয়েট করি, ওই যে 9 ফিল্ড থাকবে, তাই না? ধরেন আমি বললাম ইউজার ইউ ইকুয়াল টু নিউ ইউজার। এটা যেহেতু অন্য প্যাকেজ আছে ইম্পোর্ট করে নিলাম। ওকে, তাহলে আমি যদি এখন ইউ ডট দিই, কোন কোন মেথড গুলো লিস্টে আসা উচিত? ডট দিলে কি মেথডের লিস্ট আসে না? অবজেক্ট ডট ক্লায়েন্ট ডট, জাভাতে দেখেন না কোড লেখার সময় যদি লিখে থাকেন, তাহলে ইউজার ইউ ডট দিলে এই মেথড গুলো আসবে না? এই যে এই গেটার সেটার গুলো আসবে না, তাই না? এই যে চেঞ্জ পাসওয়ার্ডও আসবে কিনা? তাহলে আমরা যদি এটা দেখি যে ইউ ডট এই যে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড, গেট অ্যাড্রেস, গেট ব্লাড গ্রুপ, মানে যেগুলো ইউজার ক্লাসের মেথড চলে আসছে। কারণ প্রত্যেকটা মেথডেরই ক্লায়েন্ট হতে পারে ইউ। কিন্তু এখানে দেখেন আরো মেথড আছে যেগুলো আমরা ইউজার ক্লাসে বানাই নাই, যেমন হ্যাশ কোড, ইকুয়ালস, গেট ক্লাস, নোটিফাই, ওয়েট। এই মেথডগুলোকে আমরা তৈরি করেছি ইউজার ক্লাসে, কিন্তু বলতেছে যে এগুলো ইউজার ক্লাসের মেথড, সেগুলোর ক্লায়েন্টও ইউ হতে পারবে। তাইলে এই মেথডগুলো আসলো কোত্থেকে? অবজেক্ট ক্লাস থেকে সে ইনহেরিট। যেহেতু সে আদমের প্রপার্টি, আদম যেহেতু the very first human, Adam and then Eve, so that is why we are also human. তাহলে আদম ইভের থেকেই আমরা হিউম্যান ডিএনএ গুলো ইনহেরিট করেছি। কাজেই জাভার যে কোনো ক্লাসে এই মেথড গুলো বাই ডিফল্ট থাকবেই। কেন থাকবে? বিকজ অবজেক্ট ক্লাস ইজ দ্য সুপার ক্লাস অফ অল জাভা ক্লাস, ইমপ্লিসিট। এটা আপনাকে ঘটা করে ডিক্লেয়ার করার প্রয়োজন না, এটা এমনিতেই আছে। আর ইউ গেটিং ইট? তাহলে এই যে দেখেন আপনি এখানে বলতেছেন যে নোটিফাই, পারফেক্টলি ফাইন, কিন্তু আমি যদি এখানে হারিকেন দিয়ে খুঁজি, নোটিফাই নামে কোনো মেথডই তো নাই। আছে? আমি তো বানাই নাই, বা আমি কাউকে এক্সটেন্ডও করি নাই ইউজার ক্লাস। তাহলে এটা কিভাবে হলো? কারণ এক্সটেন্ড না করলেও অটোমেটিক্যালি অবজেক্ট ক্লাসকে সে ইনহেরিট করে। সো দেয়ারফোর অবজেক্ট ক্লাসের মেথডগুলো বাই ডিফল্ট চলে আসে। ওকে, আচ্ছা এখন খেয়াল করেন এই অবজেক্ট ক্লাসে কি কোনো মেথড আপনারা দেখতেছেন পরিচিত? টু স্ট্রিং। ওকে, তাহলে আপনার ক্লাসে টু স্ট্রিংও তো আসবে না? আসবে কিনা? ওকে, তাহলে এখন আমি যদি আমার এই এমপ্লয়ি ক্লাসে যাই, এখানে তো টু স্ট্রিং আমরা একটা বানালাম, কারণ আমি বানালাম না। তাহলে কি এখানে টু স্ট্রিং বলে কোনো ক্লাস আছে? হ্যাঁ না নাই। ওকে, তাহলে এই এমপ্লয়ি ক্লাসে ওই ইনহেরিটেড মেথড যে কয়টা সেই কয়টাই আছে। বাট ইট অলসো ইনহেরিট টু স্ট্রিং ফ্রম অবজেক্ট ক্লাস। আপনি লেখেন নাই, কিন্তু অবজেক্ট ক্লাস থেকে সে একটা টু স্ট্রিং কিন্তু পেয়েছে। তাহলে এখন যদি আমি
টু স্ট্রিং ইউজ করি তাহলে কিন্তু এরর দিবে না। তাহলে দেখেন আমি যদি এখন বলি যে এমপ্লয়ি ই ইকুয়াল টু নিউ এমপ্লয়ি, তো এমপ্লয়ি ইম্পোর্ট করে ফেললাম। আচ্ছা, এখন আমাকে এরর দিচ্ছে কেন? কারণ এমপ্লয়ি ক্লাস আমি কোনো ডিফল্ট কনস্ট্রাক্টর রাখি নাই, তো ওই জন্যই বলি যে জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর একটা রাখার জন্য। ওকে, তাহলে একটা জিরো প্যারামিটার কনস্ট্রাক্টর আমরা রেখে দিলাম, টেস্টিং এর জন্য এটা কাজে লাগবে। ওকে, তাহলে এই যে আমার এমপ্লয়ি তৈরি হয়ে গেল। এখন টুইস্টিং আছে এখানে না নাই? টুইস্টিং আছে না নাই? ইনহেরিটেড, কিন্তু আমি বানাই নাই। আচ্ছা, সিটিজেন ক্লাসে যাই। সিটিজেন ক্লাস আরো সহজ, কারণ ওখানে কোনো সুপার ক্লাস নাই, মানে এটাতে করা হয় নাই। তাহলে সিটিজেন ক্লাসের যে টুইস্টিং, এটাকে যদি আমরা একটু কমেন্ট করে দিই, তাহলে সিটিজেন ক্লাসেও টুইস্টিং নাই। তাহলে দেখেন হ্যালো অ্যাপ্লিকেশনে আমরা অলরেডি সিটিজেনের টুইস্টিং কিন্তু এই যে c2 ডট টুইস্টিং আমরা প্রিন্ট করতেছি, c1 ডট টুইস্টিং। তাহলে এখানে কিন্তু এরর দেয় নাই। কেন দেয় নাই? কারণ টুইস্টিং ইনহেরিটেড আমাদের কোডে নাই, বাট ইনহেরিটেড ফ্রম হোয়ার? ফ্রম অবজেক্ট ক্লাস। তাহলে অবজেক্ট ক্লাসের টুইস্টিং প্রিন্ট করে। আমাদের টুইস্টিং আমরা কি জেনারেট করি অ্যাজ এ স্ট্রিং? আমরা যখন একটা টুইস্টিং মেথড তৈরি করি, এখান থেকে আমরা স্ট্রিং হিসাবে কি প্রডিউস করি? ফিল্ডের ভ্যালু উইথ প্রম্পট। প্রম্পট সহ ফিল্ডের ভ্যালুগুলোকেই আমরা অবজেক্টের স্ট্রিং ইকুইভ্যালেন্ট হিসাবে জেনারেট করি। কিন্তু অবজেক্ট ক্লাস তো আর জানে না যে আমার সাব ক্লাসের ফিল্ড কি হবে। সাব ক্লাস তো ফিউচারে আসবে, কেউ যদি এক্সটেন্ড করে তখন সাব ক্লাস তৈরি হবে এবং তখন সে ঠিক করবে ফিল্ড কি হবে। আমি এখন কি করে জানবো? তাহলে অবজেক্ট ক্লাসে যে টুইস্টিং, সে আসলে কি প্রোভাইড করে? তাহলে আপনি যদি টুইস্টিংটা দেখেন অবজেক্ট ক্লাসে, ও যেটা প্রোভাইড করে হ্যাশ কোড। তাহলে এই যে গেট ক্লাস ডট গেট নেম, এইটুকু আপনাকে পাথ সহ ক্লাসের নাম দিবে। তাহলে আমাদের ক্ষেত্রে এটা সিটিজেন cc213 ডট অমুক ডট অমুক ডট সিটিজেন @ হ্যাশ কোড। এইটাই হচ্ছে স্ট্রিং হিসাবে আসবে। এখন এই হ্যাশ কোড তো আপনার স্পেশাল কোনো পারপাস ছাড়া, আপনি যদি মেমোরি নিয়ে মেমোরি অপটিমাইজেশন ওই ধরনের কাজ না করেন, হ্যাশ কোড আপনার দরকার নাই। মানে অ্যাপ্লিকেশন সফটওয়্যারে আপনার দরকার হচ্ছে অবজেক্টের ইনফরমেশন অ্যাজ এ স্ট্রিং ইকুইভ্যালেন্ট। তো ওই জন্য আপনি নিজেই টু স্ট্রিং বানান। কিন্তু যদি না বানান, তাহলে অবজেক্ট ক্লাসের টু স্ট্রিং আপনাকে হ্যাশ কোড দিবে। হোয়াট ইজ হ্যাশ কোড? হ্যাশ কোডটাকে আমরা হেক্সাডেসিমাল স্ট্রিং হিসেবে এখানে @ এর পরে বসাই দিচ্ছি। তাহলে এই আউটপুট আসবে। হ্যাশ কোড হচ্ছে অবজেক্টের ইন্টারনাল আইডেন্টিফায়ার। ওকে, সো আপনি যখন একটা নিউ করেন তখন তার একটা ইন্টারনাল আইডি জেনারেট হয়, ওইটাই হ্যাশ কোড। তাহলে প্রত্যেকটা নিউ এর হ্যাশ কোড আলাদা হবে। ঠিক আছে? তাহলে আমরা তো আমাদের সিটিজেন ক্লাসে কোনো টুইস্টিং রাখি নাই, কমেন্টেড। তাহলে এখন যদি এটাকে রান করি, তাহলে কিন্তু আমরা কি দেখতে পাবো? ওই যে c1 আর c2 এর হ্যাশ কোড দেখতে পাবো। কারণ এই যে c1 ডট টুইস্টিং c1 এর হ্যাশ কোড দিবে, আর c2 ডট টুইস্টিং c2 এর হ্যাশ কোড দিবে। কারণ এখানে ইনহেরিটেড টুইস্টিং কাজ করতেছে। তাহলে এই যে দেখেন, এই যে c1 ইকুয়াল টু, আগে আমরা কি দেখতাম যে এনআইডি এত,
নেম অমুক, অ্যাড্রেস অমুক, তাই না? জেন্ডার অমুক, ডেট অফ বার্থ অমুক, এগুলো দেখতাম। কিন্তু এখন কি দেখাচ্ছে? এই যে এইটুকু হচ্ছে গেট ক্লাস ডট গেট নেম, তাহলে ক্লাসের পাথ সহ ক্লাসের নেম @ এই যে হ্যাশ কোড। তাহলে দুইটা নিউ করা হয়েছে না? C1 ইকুয়াল টু নিউ, C2 ইকুয়াল টু নিউ, এই জন্য দুইটার হ্যাশ কোড আলাদা। কিন্তু যদি সেম ইনস্ট্যান্স হয় তাহলে কিন্তু হ্যাশ কোডও সেম হবে। যেমন আপনাকে যদি দেখাই, তো C1 C2 তো আমি নিউ করছি কিনা। এখন আমি যদি এখানে বলি যে সিটিজেন C4 ইকুয়াল টু নিউ, করলে তার আবার আলাদা হ্যাশ কোড হবে। কিন্তু সেটা না করে আমি বললাম C2, তাহলে এটার মানে কি? এই লাইনটার মানে কি? C2 একটা হ্যান্ডেল আগেই ছিল যেটা একটা ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করতো, এখন C4 ও অ্যাজ অ্যানাদার হ্যান্ডেল একই ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করবে। তাহলে C2 আর C4 হচ্ছে এখন একটা ওরফে। ওকে, জাহাঙ্গীর আলম ওরফে মুরগি মিলন। তাহলে জাহাঙ্গীর আলম যে ব্যক্তি, মুরগি মিলনও একই ব্যক্তি। ওকে, পাসপোর্টে আইডিতে তার নাম জাহাঙ্গীর আলম, তার হ্যান্ডেলের নাম জাহাঙ্গীর আলম, আন্ডারওয়ার্ল্ডে তার হ্যান্ডেলের নাম হচ্ছে মুরগি মিলন। মানে সে তার ডাক নাম মিলন, সে মুরগির মতো গলা কাটে, এই জন্য মুরগি মিলন। ওকে, বা একসময় সে মুরগি বিক্রি করতো, এখন টপ টেরোরিস্ট, এই জন্য তার নাম মুরগি মিলন। তো তাহলে এই C2 আর C4 কিন্তু বেসিক্যালি একজন জাহাঙ্গীর আলম, একজন মুরগি মিলন, বাট ব্যক্তি একই, ইনস্ট্যান্স একই। তাহলে C2 আর C4 এর হ্যাশ কোড কিন্তু একই হবে। তাহলে C2 এর হ্যাশ কোড আপনি প্রিন্ট করছেন অলরেডি, তাই না? এই যে C2.toString, C4 এরটা যদি করেন দেখবেন যে সেম আসবে। তাহলে C4 ইকুয়াল টু, এই যে আমি যদি C4 কে ক্লায়েন্ট বানাই, বাট C2 C4 একই ইনস্ট্যান্সকে রিপ্রেজেন্ট করে, সো देयर হ্যাশ কোড উইল বি সেম। Every instance has its own unique ID which is hash code. তাহলে এই যে এখন দেখেন C2 আর C4 এর হ্যাশ কোড সেম। এই যে এখন এই হ্যাশ কোড দিয়ে আমি কি করব? এটা কোনো স্পেসিফিক ইউজ কেস ছাড়া এই হ্যাশ কোডের ইউজ তো আমার এখানে নাই। আমার এখানে দরকার হচ্ছে ফিল্ডের ভ্যালু দিয়ে স্ট্রিং। তো কাজেই তখন আমি কি করি? তখন আমি আমার ক্লাসে আমি নিজেই toString প্রোভাইড করি। এখন কি হবে? এখন আর ইনহেরিটেড toString ইউজ না হয়ে আমার toStringটা ইউজ হবে। সো এখন যদি আমি আবার রান করি, তাহলে এখন ইনহেরিটেড toString একটা ছিল, বাট আমিও একটা toString দিয়েছি। তাহলে এখন কি হবে? আউটপুটে এখন কিন্তু হ্যাশ কোড না দেখায় আমার যা ভ্যালু সেটা দেখাচ্ছে। তাহলে C2 আর C4 এর ভ্যালু কিন্তু সেম, একই ইনস্ট্যান্স রিপ্রেজেন্ট করে। এনি কোশ্চেন? এদিকে আচ্ছা, এখন আসেন মেথড ওভারলোডিং মানে কি, এটা বলে আমরা এখন ডট ডায়াগ্রামে চলে যাব। মেথড ওভারলোডিং কিন্তু কিন্তু কিসের টাইপ? প্যারামিটারের টাইপ। হ্যাঁ, তাহলে অথবা না, প্যারামিটারের টাইপ। তাহলে আবার বলেন, হোয়াট ইজ মেথড ওভারলোডিং? মেথড, ওকে, মাল্টিপল বডি থাকতে পারে, অর্থাৎ মাল্টিপল ইমপ্লিমেন্টেশন থাকতে পারে, কিন্তু শর্তটা কি? প্যারামিটার টাইপ। শুধু টাইপ বললে তো বোঝা যাচ্ছে না কিসের টাইপ, রিটার্ন টাইপও আপনি মিন করতে পারেন। তাহলে প্যারামিটারের না, টাইপ তো সেম হইতেও পারে। এখানে টাইপটা কথা না, কথা হলো যে প্যারামিটারের যে লিস্ট সেইটা ডিফারেন্ট হতে হবে। এখন সেটা টাইপের মাধ্যমেও ডিফারেন্ট হতে পারে, সংখ্যা দিয়েও ডিফারেন্ট হতে পারে, সিকোয়েন্স দিয়েও ডিফারেন্ট হতে পারে। তাহলে একটা ভার্সন আপনি বললেন প্রথমটা ইন্টিজার, সেকেন্ডটা ফ্লোট। আরেকটা ভার্সন আপনি বললেন প্রথমটা ফ্লোট, সেকেন্ডটা ইন্টিজার। তাহলে তো এখানে প্যারামিটারের সংখ্যাও সেম, টাইপও সেম।
কিন্তু সিকোয়েন্স আলাদা। প্রথমটার ক্ষেত্রে ইন্টিজার ফলোড বাই ফ্লোট, আর সেকেন্ডটার ক্ষেত্রে ফ্লোট ফলোড বাই ইন্টিজার। তাহলেও কিন্তু এটা হবে ওভারলোডিং। বুঝতে পারছেন? তাহলে প্যারামিটার অবশ্যই আলাদা হবে। এটা হচ্ছে বটম লাইন। এটাকে আমরা এগ্রি করি? তো তাহলে খেয়াল করেন, তাহলে আমার এই ইউজার ক্লাসে আমার অলরেডি একটা চেঞ্জ পাসওয়ার্ড আছে। এখন এটাকে যদি আমি ওভারলোড করতে চাই, কিভাবে সম্ভব? এটা কি সম্ভব ওভারলোড করা? এখন এখানে প্যারামিটার কয়টা? এই চেঞ্জ পাসওয়ার্ডের প্যারামিটার কয়টা? দুইটা। প্রথমটা স্ট্রিং, সেকেন্ডটাও স্ট্রিং। তাহলে প্যারামিটার লিস্ট কিন্তু আইডেন্টিক্যাল। এই জন্য কম্পাইলার বলতেছে যে এটা অ্যালাউড না, তুমি ওভারলোড করতে পারবা না এইভাবে। প্যারামিটার লিস্টে কিছু না কিছু চেঞ্জ তোমাকে করতেই হবে। সিকোয়েন্স, সংখ্যা, টাইপ, যে কোনোটা বা সবগুলোর কম্বিনেশন। কিন্তু এখানে এক্স্যাক্টলি সেম হয়ে যাওয়াতে সে অ্যালাউ করছে না। তাহলে এটা তো আমরা বুঝতে পারলাম। তাহলে আমি যদি এখানে এই স্ট্রিং এর জায়গায় অন্য কোনো টাইপ দিই তাহলে অ্যালাউ করবে, অথবা যদি আমি আরেকটা প্যারামিটার বাড়াই দেই, ফর এক্সাম্পল ইন্টিজার ওটিপি, তখন সে আবার অ্যালাউ করতেছে যে হ্যাঁ আমার কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ডের সাথে সাথে ওটিপিটাও দিতে হবে। এটাও আরেকটা ভার্সন। তো এখন তো অ্যালাউ করতেছে, কারণ প্যারামিটার লিস্ট আলাদা। তাহলে প্যারামিটার লিস্ট এক্স্যাক্টলি সেম হলে কি অ্যালাউ করে? করে কি করে না? এরর দেওয়া উচিত। ওকে, তাহলে এখন আপনি এখানে বলেন আপনার এই যে টু স্ট্রিং, এটার প্যারামিটার লিস্ট কি? হোয়াট ইজ দ্য প্যারামিটার লিস্ট? না, এটাও তো একটা প্যারামিটার লিস্ট, মানে জিরো প্যারামিটার। জিরো প্যারামিটার না, এটা ইনহেরিট হইতো না? তাহলে এটা কিন্তু সিটিজেন ক্লাসের একটা মেথড। এখন তাহলে আপনি সিটিজেন ক্লাসে অলরেডি জিরো প্যারামিটার একটা টু স্ট্রিং আছে, একই সাথে আপনি আবার জিরো প্যারামিটার টু স্ট্রিং দিলে, তাহলে এখানে কম্পাইলার কেন আপনাকে এরর দিচ্ছে না? যে তুমি ওভারলোড করার চেষ্টা করতেছো একই প্যারামিটার লিস্ট দিয়ে। দেওয়া উচিত ছিল না? আমরা তো ওই যে চেঞ্জ পাসওয়ার্ড দিয়ে টেস্ট করে দেখলাম, সেম প্যারামিটার লিস্ট হলে সে এরর দিয়ে দেয়, তাই না? তাহলে এখানে কেন দিল না? কারণ হলো, এখন একটু এটা শুনতে হবে আপনাকে। ওকে, শোনেন। এই যে সামনে ঈদ আসতেছে, ওকে, তো ধরেন ঈদের সময় আপনি এখন একটা ড্রেস কিনবেন। তো আপনি আড়ংয়ে গেলেন, তারপর পছন্দ হয় না, ক্যাটসাই গেলেন, পছন্দ হয় না, টুয়েলভে গেলেন, পছন্দ হয় না, ইয়োলোতে গেলেন, পছন্দ হয় না। এইভাবে 7-8টা আউটলেট ঘুরে টুরে আপনি খুব পছন্দ মতো একটা ড্রেস কিনলেন। না, এই ড্রেসটাকে আপনি ইউজ করবেন নাকি করবেন না? দুইটা ড্রেস কিনলেন, দুইটা ড্রেসই কি আপনি ব্যবহার করবেন নাকি করবেন না? কি, উইল ইউ ইউজ দোজ ড্রেসেস অর নট? হ্যাঁ, যেই দিনই পড়েন আপনি ব্যবহার করবেন তো। কেন করবেন? কারণ আপনি ঘুরা ঘুরা পছন্দ করে কিনছেন। তাহলে ওগুলো আপনার আপনার নিজের তৈরি করা, নিজে খুঁজে বের করে পছন্দ করে কষ্ট করে আপনি পরিশ্রম দিয়েছেন। তার মানে এগুলো আপনার তৈরি করা বা আপনার নিজস্ব প্রসেসে অ্যাকোয়ার করা। এখন ধরেন আপনার এক দূর সম্পর্কের খালা বা ফুপু বা অনেক ডিস্টেন্ট রিলেটিভ, ওনাকে এখন একটা হলুদ কটকটা একটা পাঞ্জাবি দিছে, ওনার পছন্দ না, যে এটা পরলে তো লোকজন হিমু বলবে। আমি তো জেনজি, আমাকে হিমু বলবে, হিমুর দিন তো শেষ। হিমু হচ্ছে কি, জেন এক্স, তাই না? তো জেন এক্স এর ফ্যাশন হচ্ছে হিমু, হলুদ কটকটা পাঞ্জাবি, সাথে একটু লাল এমব্রয়ডারি করা। তো এইটা দিয়ে আমি কি করব? এইটা ওনার পছন্দ না, কিন্তু এটা ওনাকে দিছে একজন,
তার মানে উনি এটা ইনহেরিট করছেন। কিন্তু এখন উনি কি করবে? এটা আপনি কি এটা ইউজ করতে চান? হ্যাঁ, তাহলে কি করবেন? ফেলে তো আর দিবেন না। কেউ কি ফেলে দেয় নাকি? একটা পাঞ্জাবি একজন দিচ্ছে, আপনি ফেলে দিবেন? রেখে দিলে তো ওটা একসময় নষ্ট হয়ে যাবে, ফেলে দেওয়ার বরাবরই হলো। মানে প্র্যাকটিক্যাল সলিউশন কি? তার মানে আপনি রাখতে চাচ্ছেন না, কিন্তু ইনহেরিট করা জিনিস তো দেওয়া যায় না। মানে জাভার ক্লাস যখন ইনহেরিট করে কোনো কিছু, এটা তার সে কাউকে দিতে পারবে না, এটা তার মধ্যে থেকেই যাবে। তাহলে প্র্যাকটিক্যাল সলিউশনটা কি? প্র্যাকটিক্যাল সলিউশনটা হলো আপনি মানি রিসিপ্টটা নিয়ে ওই দোকানে গিয়ে এক্সচেঞ্জ করে নিয়ে আসবেন। দরকার হলে আরো কিছু 200-400-500 টাকা ভরে আপনার পছন্দের একটা নিয়ে আসবেন, যেটা আপনি ইউজ করতে পারেন। এটাই তো মোস্ট প্র্যাকটিক্যাল সলিউশন। তাহলে আপনি কি করলেন? এফেক্টিভলি আপনার ইনহেরিটেড ভার্সনটাকে আপনি রিপ্লেস করলেন উইথ ইউর ওন ভার্সন। দ্যাটস নট ওভারলোডিং, দ্যাটস কল ওভাররাইডিং। এই যে @override। তাহলে আপনি এখানে টুইস্টিংকে আসলে ওভারলোড করেন নাই, আপনি ওভাররাইড করেছেন। এখন আপনি ক্লাসের অথার, আপনি একটা মেথড লিখছেন। এই মেথড আপনার যদি পছন্দ না হয়, আপনি কি আরেকটা বডি বানাবেন না ওইটাকে এডিট করবেন? প্রশ্ন বুঝে অ্যান্সার করেন। আপনি একটা ক্লাসের অথার, আপনি একটা মেথড লিখছেন, 50 লাইনের একটা মেথড। এখন ওই মেথডটা আপনার যদি পছন্দ না হয়, তাহলে কি আপনি ওই মেথডের নাম দিয়ে এটাকে ওভারলোড করে একটা মেথড বানাবেন, নাকি ওই মেথডটাকে এডিট করবেন? এডিট করবেন, কারণ আপনার পরবর্তীতে মনে হচ্ছে কোডে কোনো সমস্যা আছে বা মেথডের রিকোয়ারমেন্ট একটু চেঞ্জ হয়েছে, তাই না? তাহলে আপনি এডিট করবেন। আপনি কোডটাকে রিপ্লেস করবেন উইথ অ্যানাদার ইমপ্লিমেন্টেশন? না। কিন্তু আপনি যদি আরেকটা ইমপ্লিমেন্টেশন দেন, তার মানে আপনি ওভারলোড করতেছেন। এবং সেটাকে এখন কেন করবেন? ওভারলোড বা আপনি কেন করবেন? কারণ আপনি এইভাবেও মেথডটাকে কল করার অপশন রাখতে চান, ওইভাবেও কল করার অপশন রাখতে চান, তখন শুধু আপনি ওভারলোড করবেন। কিন্তু কোড পছন্দ না, এটা হলে তো আপনি এডিট করবেন। তাহলে ওভারলোডিং এর ক্ষেত্রে সেম প্যারামিটার লিস্ট অ্যালাউড না। কিন্তু আরেকজনের দেওয়া জিনিস আমার পছন্দ না হইতে পারে, কাজে কম্পাইলার ধরে নেয় যে আপনি যখন নিজেই দুইটা মেথড বানাবেন সেম প্যারামিটার দিয়ে, কম্পাইলার ধরে নেয় যে আপনি ভুল করতেছেন। ও কিন্তু এটা কখনোই অ্যাকসেপ্ট করবে না যে আপনার পছন্দ হয় নাই বলে আপনি রিপ্লেস করতেছেন। ওর কথা হলো যে তোমার যদি পছন্দ না হয় নিজের কোড, তুমি এডিট করো, এটা তো তোমার কোড, ইউ হ্যাভ অ্যাক্সেস টু এডিট। তুমি আরেকটা ভার্সন বানাচ্ছ মানে তুমি আরেকভাবে এটাকে রাখতে চাও, তার মানে তোমার প্যারামিটার ডিফারেন্ট হতে হবে। কিন্তু আপনি যখন ইনহেরিটেড ভার্সনটাকে রিপ্লেস করতে চাইবেন, কম্পাইলার তখন বুঝবে যে এটা জেনারেশন গ্যাপ, ওকে যেটা দিছে হিমু স্টাইল আর ও হচ্ছে জেনজি স্টাইল, সো লেট হিম অ্যালাউ টু রিপ্লেস ইট বাই ইটস ওন ভার্সন। তো তখন আপনাকে এই যে এটা অ্যালাউ করবে। তাইলে ওভাররাইড করতে পারবেন শুধুমাত্র ইনহেরিটেড মেথডকে। তাহলে ওভাররাইড কোথায় করা যাবে? অনলি ইন সাব ক্লাস। শুধুমাত্র সাব ক্লাসে ওভাররাইড করা যাবে। আর যে কোনো ক্লাসেই আপনি ওভাররাইড করতে পারবেন, যার কোনো সুপার ক্লাস ডিক্লেয়ার সুপার ক্লাস নাই, সেখানে শুধুমাত্র অবজেক্টের ইনহেরিটেড মেথডগুলোকে ওভাররাইড করতে পারবেন। আর যেমন এমপ্লয়ি ইউজারের যে ইনহেরিটেড মেথড, সেগুলোকে ওভাররাইড করতে পারবেন। তাহলে এই যে সিটিজেন ক্লাসে আপনার এই ধরেন এই যে ইউজার ক্লাস কোথায়? ইউজার ক্লাসে কিন্তু আমাকে ওভারলোড করতে দেয় নাই, দিয়েছে? টু প্যারামিটার দিয়ে দিয়েছে কি দেয় নাই? দিয়েছে কি দেয় নাই? দেয়নি, তাই না? তাহলে আমি যদি এইটাকে এখানে আবার রাখি, সেটাও করতেছে না। কারণ কি? এটা তো একই ক্লাসের মধ্যে। তো বলতেছে তোমার যদি এটা পছন্দ না হয় তুমি এডিট করো। তাহলে সেম প্যারামিটার লিস্ট আরেকটা ভার্সন বানালে তো হবে না, এটা অ্যাম্বিগুইটি। কিন্তু এমপ্লয়ি হচ্ছে সাব ক্লাস, এমপ্লয়ি তো এটা ইনহেরিট করছে না? এখন এমপ্লয়ি যদি বলে ইউজার আমাকে যে চেঞ্জ পাসওয়ার্ডটা দিল, এটা আমার পছন্দ হইতেছে না। কেন পছন্দ হইতেছে না? কারণ ওখানে কোডে কিছু ইনএফিসিয়েন্সি আছে। তো তখন তাকে কিন্তু এটা অ্যালাউ করবে। দেখেন এখানে কিন্তু কোনো এরর দিচ্ছে না, এটা ওভাররাইট সেম প্যারামিটার। তখন কি হবে? ইনহেরিটেড ভার্সনটা
এখানে হয়তো আপনি এখন বলবেন যে ফর এক্সাম্পল এখানে আপনি হয়তো এক্সট্রা কোনো কিছু কাজ করবেন, ওকে, যে আপনি হয়তো এখানে চেক whether the new password is strong enough. এই চেকিংটা আপনার অরিজিনাল পাসওয়ার্ডে নাই, কিন্তু আপনি এখানে এটা টেস্ট করতেছেন, না হইলে আপনি তাকে বলবেন যে তোমার পাসওয়ার্ডটা যথেষ্ট স্ট্রং না, তাহলে আপনি এটাকে একটু মডিফাই করতে চান, সো ইউ ক্যান অ্যাকচুয়ালি রিপ্লেস দ্য ইনহেরিটেড চেঞ্জ, সেম দুইটা প্যারামিটারই সেম, এক্স্যাক্টলি সেম। এখন কি হবে, ইনহেরিটেড ভার্সনটা ডিসেবল হয়ে যাবে এই সাবক্লাসের জন্য, এবং সাবক্লাসের ভার্সনটা তখন প্রিভেইল করবে। সো ইটস নট ওভারলোডিং। ওভারলোডিং কিপ অল দ্য ভার্সনস অ্যাক্টিভ ফর এক্সিকিউশন। Overriding deactivate or replace the inherited version in subclass. So you cannot override your own method. You can only override your inherited method. ওটাও আপনারই মেথড, কিন্তু আপনি নিজে বানান নাই, ইনহেরিট করেছেন। And that makes sense. ইনহেরিটেড ভার্সন আমার পছন্দ হয় নাই। তাহলে আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে দুইটা মেথড ইনহেরিট করলেন, একটা হচ্ছে withdraw money from bank, and you are very happy with that. Are you happy with that method? হ্যাঁ বলেন, হ্যাপি না? আপনি আপনার প্যারেন্টের কাছ থেকে একটা মেথড ইনহেরিট করছেন, উইথড্র মানি ফ্রম ব্যাংক। আর ইউ হ্যাপি উইথ দ্যাট মেথড? কিন্তু ইনহেরিট তো আপনি পার্শিয়ালি করতে পারবেন না। অ্যাজ এ প্যাকেজ ডিল আপনি আরেকটা মেথড ইনহেরিট করছেন, গ্রিট গেস্ট প্রপারলি। বাসায় মেহমান আসলে ঠিক মতো সালাম দিবা। ওই মেথডের মধ্যে বলা আছে, আসলে বলতে হবে আসসালামু আলাইকুম, কেমন আছেন, রাস্তায় কোনো অসুবিধা হয়েছে কিনা, বাসা সবাই ভালো, শরীর স্বাস্থ্য ভালো, দাদার স্টাইলে, ওল্ড স্কুল গ্রিটিং। বাট ইউ আর চেঞ্জিং, আপনি তো গ্রিট করেন ইউ ব্রো হোয়াটসঅ্যাপ, তা আপনি ওটা পছন্দ না, সো ইউ ক্যান ওভাররাইড দ্যাট। বুঝতে পারছেন? সো দ্যাট ইজ ওভাররাইডিং অ্যান্ড ওভারলোডিং। ওকে, এখন এই ফিল্ডটাকে চেঞ্জ করা যাবে না, সেটা হচ্ছে ফাইনাল ফিল্ড। যে ক্লাসটাকে ফার্দার এক্সটেন্ড করা যাবে না সেটা ফাইনাল ক্লাস। যে মেথড ওভাররাইড করা যাবে না সেটা ফাইনাল মেথড। তাহলে ফাইনাল শব্দটার মানে কি? আনচেঞ্জেবল। তাহলে ফিল্ড আনচেঞ্জেবল কথাটার মানে কি? ভ্যালু ইজ নট চেঞ্জেবল। তাহলে আপনার যে ফিল্ডের ভ্যালু আপনি একবার বসাই দিচ্ছেন ইনিশিয়ালি, তাহলে ইনিশিয়াল ভ্যালু যেটা বসানো হবে এই ভ্যালুটা চেঞ্জ করা যাবে না। সো দ্যাট উইল বি এ ফাইনাল ফিল্ড। আপনি একটা ক্লাস বানিয়েছেন, এই ক্লাসটাকে আর আপনি ক্লাস অথর হিসেবে আপনি নিজেই বলে দিচ্ছেন আমার এটা ফাইনাল ক্লাস। তাহলে যে পাবলিক ক্লাস বলি না আমরা, ওখানেই বলতে হবে যে পাবলিক ফাইনাল ক্লাস অমুক। তাহলে এই অমুক ক্লাসটা আর ইনহেরিট করতে পারবে না কেউ। আর আপনার একটা মেথডের আগে যদি আপনি বলেন, এই যে যেমন এখানে আমরা ওভাররাইড করলাম না চেঞ্জ পাসওয়ার্ডকে, কিন্তু ইউজার ক্লাস যদি বলতো যে আমার এটা ফাইনাল মেথড, পাবলিক ফাইনাল, নাও চেঞ্জ পাসওয়ার্ড বিকামস এ ফাইনাল মেথড। অ্যাজ এ রেজাল্ট এমপ্লয়ি কিন্তু এখন আর এটাকে ওভাররাইড করতে পারবে না। এই যে ওভাররাইড দিচ্ছে না, যে ফাইনাল মেথড ক্যানট বি ওভাররাইড। তাহলে আপনি একটা ক্লাসের অথর, আপনি একটা মেথড লিখছেন, আপনি যদি চান যে কেউ যদি আমাকে এক্সটেন্ড করতে চায় আপত্তি নাই, সে এক্সট্রা ফিল্ড এক্সট্রা মেথড দিতে পারবে, কিন্তু এই মেথডটা তাকে আমার মতো করেই ব্যবহার করতে হবে। আমি যা লিখছি কোড এটাই তাকে ইউজ করতে হবে, এটা আমি রিপ্লেসমেন্টের সুযোগ রাখবো না। বিভিন্ন কারণে এটা হতে পারে, সেই কারণগুলো আজকে না হয় নাই বলি। তাহলে তখন আপনি ফাইনাল মেথড বললে সাব ক্লাসে এটাকে আর ইনহেরিট হবে, কিন্তু ইনহেরিটেড ভার্সনটাই তাকে ইউজ করতে হবে, তার আর অপশন নাই ওটাকে রিপ্লেস করার। তাহলে ফাইনাল মেথড মানে ক্যানট বি ওভাররিডেন। ওকে, এটা কি বুঝাতে পেরেছি না বুঝেন নাই? বলেন। এই যে ফাইনাল মেথড করার কারণে এটাকে ওভাররাইড করা ছিল না, কিন্তু আপনি যখনই বলবেন যে এটা ফাইনাল মেথড না, তাইলে চেঞ্জ পাসওয়ার্ডকে কাস্টমাইজ করতে, মডিফাই করতে পারে সাব ক্লাস, তখন সে ওভাররাইড অ্যালাউ। আবার আপনি যদি বলেন যে আমার এই ইউজার হচ্ছে একটা ফাইনাল ক্লাস, তাহলে আপনি যদি এখানে বলেন যে পাবলিক ফাইনাল ক্লাস
তাহলে কি হলো? তাহলে কিন্তু এই যে এমপ্লয়ি বলতে এক্সটেন্ড ইউজার, এটা অ্যালাউড না। You cannot inherit from a final class. That is the end of the type. এই টাইপের আর কোনো ফার্দার কাস্টমাইজেশন হবে না। এক্সটেনশন মানে কি? ইউ আর এক্সটেন্ডিং এ টাইপ into more customized type, adding more fields, more methods. That's what inheritance. এখন আপনি ক্লাস অথর হিসেবে বলতেছেন দিস ইজ দ্য ফাইনাল টাইপ, এই টাইপের আর কোনো ফার্দার কাস্টমাইজেশন আই উইল নট অ্যালাউ। এটা আমার তৈরি করা টাইপ, আমি এটাকে আর অ্যালাউ করবো না, হোয়াট এভার ইজ দ্য রিজন। তখন আপনি যদি ফাইনাল ক্লাস বলে দেন, এটাকে আর কেউ চাইলেও এক্সটেন্ড করতে পারবে না। বুঝতে পেরেছি? কথা বলেন, কথা বলেন না কেন? বুঝতে পেরেছেন ফাইনাল ক্লাস? বুঝেছেন না বুঝেন নাই? হ্যাঁ, নন এক্সটেন্ডেবল মানে কি? এই টাইপটার এখানে এই টাইপকে আর ফার্দার কাস্টমাইজ করা যাবে না। এক্সটেন্ড করতে পারা মানে আমি ওটাকে আরো কাস্টমাইজ করতে পারি বাই অ্যাডিং মোর ফিল্ডস, মোর মেথডস। ওই টাইপটাকে আমি আরো স্পেসিফিক করে ফেলতে পারি, আরো বেশি ফিল্ড অ্যাড করে, আরো বেশি মেথড অ্যাড করে, যা আছে তার সাথে। তাইলে কি আমি এক্সিস্টিং টাইপটাকে কাস্টমাইজ করে আরো স্পেসিফিক করলাম। এখন আপনি অরিজিনাল ক্লাস অথার, আপনি বলতেছেন যে আমি যেভাবে টাইপটাকে তৈরি করছি, কেউ যদি এটার অবজেক্ট বানাতে চায় এইভাবেই ইউজ করতে হবে, এই টাইপটাকে আমি আর ফার্দার এক্সটেনশনের সুযোগ রাখবো না ফর সাম স্পেসিফিক রিজন। তখন আপনি বলতে পারেন অ্যাজ দ্য অথার যে আমার এই ক্লাসটা ফাইনাল ক্লাস। আর আপনি বলতেছেন আমি ক্লাস এক্সটেন্ড করতে দিব, কিন্তু এই পার্টিকুলার মেথডকে চেঞ্জ করতে দিব না, রিপ্লেস করতে দিব না। তখন আপনি ওই মেথডকে শুধু বলতে পারেন ফাইনাল মেথড। আর ফিল্ড ফাইনাল মানে ওই ফিল্ডের ভ্যালু নন চেঞ্জেবল। তাইলে আপনার স্টুডেন্ট ক্লাসের কোন ফিল্ডটা ফাইনাল হওয়া উচিত, বা সিটিজেন ক্লাস এখানে যেহেতু আছে, সিটিজেন ক্লাসের কোন ফিল্ডগুলো ফাইনাল হওয়া উচিত বলেন? এই যেখানে 9টা ফিল্ড, কোন ফিল্ডগুলো কোয়ালিফাই করে টু বি ফাইনাল? এনআইডি। আপনার এনআইডি কি চেঞ্জ করা যাবে একটা সিটিজেনের? না। তাহলে এনআইডি ইজ এ ক্যান্ডিডেট অফ ফাইনাল। তারপর জেন্ডার, তারপর নেম। হ্যাঁ, নেম এটা ডিপেন্ডস অন দ্য বাংলাদেশ পুলিশের অ্যাপে আপনি পারবেন না, কিন্তু ইলেকশন কমিশনের অ্যাপে পারবেন। ভোটার আইডিতে নেম যদি ভুল হয় চেঞ্জ করা যায়। এডুকেশন বোর্ডের অ্যাপে পারবেন, সার্টিফিকেটে যদি নেম ভুল থাকে চেঞ্জ করা যায়। বাংলাদেশ পুলিশ তো আর আপনাকে সেই সুযোগ দিবে না। তো তাহলে এটা অ্যাপ স্পেসিফিক, নেমটা চেঞ্জেবল কিনা। কিন্তু এনআইডি চেঞ্জেবল না, এটা আমরা বুঝি। আর কি? জেন্ডার চেঞ্জেবল না। আমাদের যে সোশ্যাল রিলিজিয়াস কনটেক্সটে আমরা থাকি, এখানে জেন্ডার চেঞ্জ ইজ নট অ্যালাউড। ডেট অফ বার্থ ইজ অলসো চেঞ্জেবল না। তাহলে ডেট অফ বার্থ, এনআইডি, জেন্ডার ক্লিয়ারলি দে কোয়ালিফাইজ টু বি ফাইনাল ফিল্ড। তাইলে আমি যে এখানে গেটার সেটার জেনারেট করছি, কারণ এমপ্লয়ি ক্লাসের ফাইনাল ফিল্ড কোনটা হতে পারে? এখানে যেগুলো আছে 6টার মধ্যে ডেজিগনেশন চেঞ্জ হতে পারে, ইউনিট নেম চেঞ্জ হতে পারে, ব্যাচ নাম্বার চেঞ্জ হবে না, সে কোন ব্যাচের এমপ্লয়ি, আর হচ্ছে জয়নিং ডেট চেঞ্জ হবে না, আর এমপ্লয়ি আইডিও চেঞ্জ হবে না, তাই না? তাইলে এখন ধরুন আমি যদি এখানে বলি ফর এক্সাম্পল, বা ধরুন অর্গানাইজেশন নেমও তো চেঞ্জ হবে না বাংলাদেশ পুলিশ। তাহলে ধরেন প্রাইভেট অর্গানাইজেশন নেম। এখন এটাকে আমি যদি বলি যে এটা ফাইনাল ফিল্ড, তাহলে বলছে ফাইনাল ফিল্ডের ইনিশিয়াল ভ্যালু কি হবে? ধরেন বাংলাদেশ বিডি পুলিশ। এখন এই ভ্যালুটা আর চেঞ্জ করা যাবে না। এখন আমি যদি গেটার সেটার জেনারেট করতে চাই, কয়টা গেটার সেটার জেনারেট হবে? কয়টা ফিল্ড আছে এখানে? হাউ মেনি ফিল্ডস আর হিয়ার? কোথায় 6টা? 3টা স্ট্রিং, কয়টা ফিল্ড আছে?
হ্যাঁ, তাহলে কয়টা ফিল্ড আছে? স্ট্রিং 3টা, যে নিচেও একটা আছে স্ট্রিং, এখানে 2টা, 7টা, তাই না? তাহলে 7টা গেটার, 7টা সেটার। তো মিডে কি আপনি সবগুলো জেনারেট করছেন? কিভাবে করছেন মিডে? না, কিন্তু মিডে কিভাবে করছেন? আর গেটার? হ্যাঁ, তাইলে আপনি যদি মিডে এই কাজটা করতে আলাদা আলাদা করতেন, তাই না? যে আগে আপনি গেটার জেনারেট করতেন, তারপরে সেপারেটলি সেটার। কিন্তু যদি এটা দিতেন তাহলে কি হইতো? তাহলে আপনি সবগুলো সিলেক্ট করলে কি হইতো? 7টা গেটার 7টা সেটার তৈরি হতো না? কিন্তু এখন কি হবে? যেহেতু আপনি বলছেন ফাইনাল, 7টা গেটার 6টা সেটার তৈরি হবে। কারণ ফাইনাল ফিল্ড বললে আপনি সিলেক্ট করলেও সেটার জেনারেট হবে না, বিকজ দ্যাটস ইললজিক্যাল। তাহলে এখন দেখেন এখানে আমার দেখেন গেটার সেটার, গেটার সেটার, গেটার সেটার, গেটার সেটার, গেটার সেটার, এটার শুধু গেটার সেটার, এই যে এটা শুধু গেটার আসছে, এটা সেটার আসে না, কারণ এটা ফাইনাল ফিল্ড। তো আপনি ফাইনাল ডিক্লেয়ার করলে আর ওই আলাদা করা লাগতো, ঠিক আছে? কিন্তু মিডে আলাদা কেন করতে বলা হয়েছে? কারণ ফাইনাল ফিল্ডের কনসেপ্ট তখন আপনার ছিল। এখন আপনি যদি চানও যে আমি এই ফাইনাল ফিল্ডের ভ্যালুটাকে চেঞ্জ করব কোথাও, এটা অ্যালাউড না। হ্যাঁ, আপনি যখন বলেন যে দিস ডট ইউনিট নেম ইকুয়াল টু ডিবি, এটা ঠিক আছে। কি বললো? ইউনিট নেমের বানান ভুল হয়েছে। রিটার্নের পরে দিয়ে তো লাভ নাই, এটা কখনোই এক্সিকিউট হবে না, রিটার্নের আগে দিতে হবে, তাই না? এখানে তার কিন্তু কোনো আপত্তি নাই। কিন্তু আমি যদি বলি যে দিস ডট অর্গানাইজেশন নেম ইকুয়াল টু, আগে ছিল বিডি পুলিশ, এখন আমি বললাম যে বাংলাদেশ পুলিশ, অ্যালাউড না। বলতেছে ফাইনাল ফিল্ডে তো তুমি ভ্যালু চেঞ্জ করতে পারবা না, ঠিক আছে? সো দ্যাট ইজ অ্যাবাউট ফাইনাল। এখন আপনি আসেন ক্লাস ডায়াগ্রাম আমরা কি করব, 20 মিনিটের মতো আছে। তাহলে এখন আপনাদের প্রথমে যেটা করতে হবে, draw.io, বেসিক্যালি ইট ইজ নাও diagrams.net, তাহলে ওখানে রিডাইরেক্ট হবে। এটা ডেস্কটপ ভার্সনও আছে, আপনি চাইলে অ্যাপও ডাউনলোড করতে পারেন। তা আপনাকে প্রথমে আগে আইওবির ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। ওকে, আমার অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। তা আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে টিম লিডার, এখানে টিম লিডার কারা কারা? 1 জন, 2 জন, 3 জন। হ্যাঁ, তাহলে আপনাদের টিম লিডার নাই? টিম লিডার কি ঘুমাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা। তাইলে টিম লিডারকে কি করতে হবে? একটা ডায়াগ্রাম ক্রিয়েট করতে হবে। আমরা এখানে ইউএমএল ক্লাস ডায়াগ্রাম বানাবো। এটা গত ক্লাসে আলোচনা হয়েছে, স্ট্রাকচারাল ডায়াগ্রাম, বিহেভিয়ারাল ডায়াগ্রাম, রাইট? তো ওই আলোচনায় গিয়ে সময় নষ্ট না করে আমরা সরাসরি ডায়াগ্রামে চলে যাই। আমার এখানে ডিভাইস দেওয়া আছে, কারণ আমি এটা ল্যাপটপে রাখি, যাতে আপনাদের চাইলে দেখাতে পারি আমার ল্যাপটপ থেকে লোকালি। কিন্তু আপনাকে তো ডিভাইসে রাখলে হবে না, টিম লিডারের ল্যাপটপে রাখলে তো লাভ নাই। এটা 4 জনে মিলে কাজটা করতে হবে। তাহলে এটাকে কোথায় রাখতে হবে? এই যে চেঞ্জ স্টোরেজে গিয়ে আপনি ড্রাইভ সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এখন টিপিক্যালি আমরা গুগল ড্রাইভ ইউজ করি, ড্রপবক্স বা মাইক্রোসফটের ওয়ান ড্রাইভ, যেটা করে আর কি। ওকে, তাহলে আমরা গুগল ড্রাইভটা যেহেতু কমনলি ইউজ করি, আপনারা সবারই আছে ইমেলের সাথে গুগল ড্রাইভ। সো ড্রাইভ সিলেক্ট করে দিলেন। সিলেক্ট করে দেওয়ার পরে কি করব আমরা? সিলেক্ট করে দেওয়ার পরে টিম লিডার একটা ডকুমেন্ট ক্রিয়েট করবে। ওকে, তাহলে ডকুমেন্ট, এই যে ক্রিয়েট নিউ ডায়াগ্রাম। ওকে, প্রথমবার, পরের বার তো ওপেন এক্সিস্টিং ডায়াগ্রাম করে কাজ করতে থাকবেন ওটার মধ্যে, কিন্তু প্রথমবার আগে টিম লিডারকে শুধু ক্রিয়েট করতে হবে, বাকিটা ওপেন এক্সিস্টিং। তো ক্রিয়েট নিউ ডায়াগ্রাম,
এখানে আমরা টেমপ্লেটে যাব না, ইউএমএল এর টেমপ্লেট আছে কিন্তু এই টেমপ্লেটগুলো আমাদের কাজে লাগবে না। আমরা বেসিক থেকে এই যে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নিব। ওকে, তাহলে ব্ল্যাঙ্ক ডায়াগ্রাম নাম দিবেন আপনি। ওকে, তাহলে স্যাম্পল ইউএমএল সেকশন 3। আমি যেহেতু ডিভাইসে রাখছি এই জন্য আমার এটা ডিভাইসে সেভ হচ্ছে, আপনার এটা ড্রাইভে সেভ হবে। আপনাদের ওই যে সিআরএ রিপোর্টের পিডিএফ ডক ফাইলের একটা নাম দিচ্ছেন না, ডকএক্স এর, ওখানে কি লিখছেন? মাইলস্টোন 1 এরকম লিখছেন না, এখানে লিখবেন মাইলস্টোন 2 বা ক্লাস ডায়াগ্রাম, মানে ওটার সাথে মিলিয়ে একটা নাম দিয়ে টিম লিডার বানাতে ফেলবেন 4 জনের আইডি দিয়ে। তাহলে আমার এটা তৈরি হয়ে গেল। এখন আপনার এটা ক্লাউডে আছে। ওকে, এখন এই যে এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ক্যানভাস, যার উপরে আপনি ডায়াগ্রামটা বানাবেন। এখন এই ডায়াগ্রামের জন্য আমাদের যে সিম্বলগুলো ইউজ করতে হবে সেইগুলো ইউজ করতে হবে। এগুলো ইউএমএল এ প্রিডিফাইন্ড, গ্লোবালি অ্যাকসেপ্টেড, সবাই এটার মানে বোঝে কোনটার মানে কি। তাহলে আমরা এখানে এই যে ইউএমএল এর শেপগুলো লাগবে, ইউএমএল আর ইউএমএল 2.5 পরে আসছে। এটা যদি না থাকে এখানে আপনি সার্চ দিবেন ক্লাস ডায়াগ্রাম দিলে পরে এটা আসবে। তাহলে এই যে ইউএমএল 2.5 অনেক বেশি আছে। ইউএমএল এ বেসিক ইউএমএল এ এইগুলো দিয়ে আমরা ইউএমএল ক্লাস ডায়াগ্রাম বানাতে পারবো। শুধু ইউএমএল ক্লাস ডায়াগ্রাম না, ইউএমএল এর যত ডায়াগ্রাম আছে এগুলো দিয়ে আমরা বানাতে পারবো। আর ইউএমএল 2.5 এ আরো বেশি সিম্বল এবং শেপ এবং কানেক্টর আছে। ইউএমএল এ যেগুলো আছে সেগুলোই আমাদের জন্য এনাফ। কাজে ইউএমএল অথবা ইউএমএল 2.5 ডাজন্ট ম্যাটার, যে কোনো একটা নিলেই হবে। 2.5 এ ইউএমএল এর সবই আছে। ওকে, উইথ হ্যাঁ, আপনার সিআরএ রিপোর্টে একটা গুগল ডক্সেই তো 4 জনের কাজ করছে। তাহলে আপনি যে সাবমিট করবেন স্যাম্পল ক্লাস ডায়াগ্রামটা যদি দেখেন, এই যে স্যাম্পল ক্লাস ডায়াগ্রামটা দেখতে পাচ্ছেন, এখানে আসলে 6টা A4 পেজ আছে, কিন্তু আপনাকে বাই ডিফল্ট সে দিয়েছে একটা। এখন আপনাকে দেখাই কিভাবে এটা এক্সপ্যান্ড করবে। ধরেন আমি যদি ক্লাস ইউজ করতে চাই, এই যে এটা হচ্ছে ক্লাস, তাহলে যে আমি একটা ক্লাস বসায় ফেললাম। ঠিক আছে, এই যে ওকে, এই যে বক্স, প্রত্যেকটা বক্স কিন্তু ক্লাসের ভ্যারিয়েন্ট। তাহলে আপনি এখানে একটা ক্লাস বসায় ফেললেন। এখন চারজনেই তো বসাবেন, জায়গা যদি না হয় তখন কি করবেন? তো ধরেন খেয়াল করেন, আমার এখানে যদি জায়গা হচ্ছে না, আমি এখানে যদি বসাই ক্যানভাস এক্সটেন্ড করবে। ঠিক আছে, আবার যদি এখানে বসাই দেখেন নিচেও আবার এক্সটেন্ড করবে। তাহলে এখন 4টা A4 চলে আসছে। আবার যদি জায়গা না হয় বসাই, তাহলে দেখেন আবার, তাহলে এখন কয়টা A4 আসছে? এখন এখানে 6টা A4। তাহলে আপনার যতগুলো দরকার এইভাবে আপনি ক্যানভাসের সাইজ বাড়াতে পারেন। সো দ্যাটস নট অ্যান ইস্যু। কিন্তু আপনি যখন এটাকে পিডিএফ করবেন তখন আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনি এটা 1 বাই 1 এ যাতে এক্সপোর্ট, ফাইল এক্সপোর্ট অ্যাজ পিডিএফ। এখন আপনি পেজ ভিউতে গেলে কিন্তু হবে না, তাহলে যে ওয়ার্ডের মতো 6টা পেজ পর পর আসবে, ওইটা থেকে বোঝা যাবে না ডায়াগ্রামটা। আপনাকে দিতে হবে ফিট টু 1 বাই 1। ফিট টু 1 বাই 1 দিলে তাইলে ওটাকে স্কেল করে একটা 1 বাই 1 পিডিএফ এর মধ্যে নিয়ে আসবে। তখন আমরা এরকম একটা পিডিএফ পাবো এবং সেইটা টিম লিডার স্যাটারডে রাতের মধ্যে আপলোড করবে। ঠিক আছে, ওকে, যা পারে। তাহলে প্রসেসটা বুঝলাম। এখন আমি কিভাবে বানাবো? এখন আমরা কুকি তৈরি করি। তাহলে আমাদের এখানে আমরা ওই যে বাংলাদেশ পুলিশেরটা যদি কনসিডার করি, তাহলে এখানে কি আসা উচিত? সুপার ক্লাস ইউজার। এখন ইউজারের ফিল্ড কি আছে? আইডি। আচ্ছা, এনআইডি। তাহলে ফিল্ডের নাম ফলোড বাই ফিল্ডের টাইপ। এগুলো একটু হ্যালো হ্যালো এই যে কথা বলবেন না, খেয়াল করেন, এটা তো লাগবে আপনার। তাহলে ফিল্ডের নাম কি হবে? এনআইডি। টাইপ কি হবে? কোলন টাইপ। ইন্টিজার, এটা আপনি প্রিমিটিভ দিতে পারেন, র্যাপার দিতে পারেন, আপনার ইচ্ছা। ওকে, আসতেছি সেখানে। তাহলে আপনি আপনার যে টাইপ দিতে চান সেটা দিলেন। আর এই প্লাস হচ্ছে পাবলিক,
মাইনাস হচ্ছে প্রাইভেট, আর টিল্ডে হলে এটা হবে এই যে টিল্ডে, এটা হচ্ছে প্যাকেজ, এটা না, এই যে এটা হচ্ছে প্যাকেজ। কিন্তু আপনার এটা কি কি হওয়া উচিত? না, এটা তো সুপার ক্লাস, ইট শুড বি প্রোটেক্টেড। প্রোটেক্টেড, এই যে হ্যাঁ, মানে প্রোটেক্টেড। ওকে, এখন এরকম আপনার যে কয়টা ফিল্ড দরকার আপনি এখানে দিবেন, তাহলে যে দিয়ে আপনি আরো দিতে পারেন। তাহলে প্রোটেক্টেড হোম অ্যাড্রেস, এটা টাইপ কি দিবেন? স্ট্রিং দিতে পারেন। আর যদি রোড নাম্বার, হাউস নাম্বার, জিপ কোড, পুলিশ স্টেশন আলাদা আলাদা রাখতে চান তাহলে অ্যাড্রেস একটা ক্লাস হতে পারে। সেই ক্ষেত্রে আপনি কন্টেইনমেন্ট হিসেবে বলতে পারেন এটা একটা অ্যাড্রেস ক্লাসের অবজেক্ট, যদি ইফ দ্যাট ইজ দ্য কেস। তো এগুলো আপনি এই যে বাড়াইলে আবার বেড়ে যাবে। ওকে, এখন এটার সাব ক্লাস কি হতে পারে? আপনি বললেন এমপ্লয়ি, তাহলে আরেকটা ক্লাস নিয়ে আসেন, এটাকে আপনি এখন বলছেন এমপ্লয়ি। এখন এটা তো এক্সটেনশন, সাব ক্লাস, কার সাব ক্লাস? তাহলে আপনি এখন কানেক্টরে আসবেন। এই যে কানেক্টর গুলোতে দেখেন, আমি একটু জুম করে দেখাই। এই যে এটা কি এক্সটেন্স, তাহলে এইটা নিতে হবে। ওকে, এখন এই ডাইরেকশনটা কার দিকে? ডাইরেকশনটা কার দিকে হবে? এক্সটেন্স হুম, কাকে এক্সটেন্ড করতেছে? হ্যাঁ, কে না, কে কাকে এক্সটেন্ড করতেছে? তাহলে আপনার ডাইরেকশনটা হচ্ছে এমপ্লয়ি এক্সটেন্ড করতেছে ইউজারকে। এই যে কানেক্ট করাই দিবেন, কানেক্ট করাই দিলে কানেকশন আর ছুটবে না। এই যে কানেক্টেড, এখন কি হবে? এই যে আপনার কানেকশন উইল বি ইনট্যাক্ট, আপনি রিলোকেশন করলেও অসুবিধা নেই। হ্যাঁ, আপনি চাইলে এগুলোকে টানাটানি করতে পারবেন। এই যে বোঝা গেছে? আচ্ছা, তাহলে এটা কি দেখালাম আমরা? ইনহেরিটেন্স। ইনহেরিটেন্সের আরো ফর্ম আছে যেটা আসলে আমরা আলোচনা করি নাই। ইন্টারফেস, আমরা বলেছি ক্লাসের ভ্যারিয়েন্ট হিসাবে ক্লাস আর ইন্টারফেস আসবে। আমরা শুধু ক্লাস দিয়ে শুরু করলাম, তা আপাতত আপনারা ক্লাস দিয়েই করেন। এখন কন্টেইনমেন্টে কি কি হয়? কন্টেইনমেন্টে কম্পোজিশন অথবা অ্যাগ্রিগেশন। খেয়াল করেন কানেক্ট করে, এইটা কি রিলেশন 1, এটা কি রিটার্ন, এটা কি ফাউন্ড মেসেজ। ফাউন্ড মেসেজের দেখেন, ফাউন্ড মেসেজের দুইটা ভ্যারিয়েন্ট আছে। ওকে, ওই একটাতে ছোট গোল সলিড অ্যারো, আর একটাতে বড় সার্কেল আর আনসলিড অ্যারো, ওপেন অ্যারো। বুঝতে পারছেন? তাইলে এগুলো এগুলো কিন্তু রিলেশন বিভিন্ন রকমের। আমরা কিন্তু মাত্র 5টা রিলেশন নিয়ে কথা বলছি, 6টা: এক্সটেন্স, কম্পোজিশন, এগ্রিগেশন, ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন আর বাইডাইরেক্টেড অ্যাসোসিয়েশন। আরেকটা আমরা করবো সেটা হচ্ছে ইমপ্লিমেন্টস। কিন্তু এর বাইরেও আরো অনেক রিলেশন আছে যেটা ইউএমএল ডায়াগ্রামে আসতে পারে, আমাদের জন্য আইদার রিলেভেন্ট না অথবা আমাদের স্কোপ ছোট, এই জন্য আমরা বাদ দিয়েছি। কাজে আপনি নির্দিষ্ট কয়েকটাই ব্যবহার করুন। তাহলে এগুলো আপনি এখানে লাগবে না, ডিসপ্যাচও লাগবে না, রিটার্ন লাগবে না, রিলেশন 1 লাগবে না, অ্যাসোসিয়েশন 1ও আপনার লাগবে না, অ্যাগ্রিগেশন 1টা লাগবে না, কম্পোজিশন 1টা লাগবে না। আপনি সিম্পল অ্যাগ্রিগেশন, যেটা এই যে অ্যাগ্রিগেশন 2, আর সিম্পল কম্পোজিশন 2। তাহলে ইউজার হ্যাজ অ্যান অ্যাড্রেস, এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? আপনি অ্যাড্রেস ক্লাসের একটা অবজেক্টকে হোম অ্যাড্রেস নামে ইউজার ক্লাসে ফিল্ড বানিয়েছেন, তাহলে এটা কন্টেইনমেন্ট। তাহলে এটা কি অ্যাগ্রিগেশন না কম্পোজিশন? অ্যাগ্রিগেশন মানে কি? যে হোল অবজেক্ট ডিলিট হয়ে গেলেও
চাইল্ড মানে কন্টেন্ট অবজেক্ট ক্যান এক্সিস্ট। কন্টেন্ট অবজেক্ট পার্ট অবজেক্টের লাইফ টাইম ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য লাইফ টাইম অফ দ্য হোল অবজেক্ট। তাহলে এখানে ইউজার হচ্ছে হোল অবজেক্ট আর অ্যাড্রেস হচ্ছে পার্ট অবজেক্ট। এখন আপনি যদি ইউজার অবজেক্ট ডিলিট করে দেন তাহলে আপনার পার্ট অবজেক্ট কি ওটার উপর ডিপেন্ডেন্ট, ওটার এক্সিস্টেন্স, নাকি ইন্ডিপেন্ডেন্ট? বলেন সেটা কেন ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট কেন ইন্ডিপেন্ডেন্ট? আপনি যদি আপনি যদি দারাজে আপনার অ্যাকাউন্ট ডিলিট করেন তাহলে কাস্টমার অবজেক্ট থাকবে না ডিলিট হয়ে যাবে? অ্যাকাউন্ট ডিলিট করলে তাহলে আপনার যে হোম অ্যাড্রেস ওই অবজেক্টটা থাকবে? কাস্টমারের হোম অ্যাড্রেস, কাস্টমার অ্যাকাউন্টই তো ডিলিট হয়ে গেছে, তাহলে হোম অ্যাড্রেস যে অবজেক্ট ছিল ওইটাই বা কেন থাকবে? তাহলে এটা কি হওয়া উচিত, কম্পোজিশন না অ্যাগ্রিগেশন? কম্পোজিশন। তাহলে আপনি এই কম্পোজিশন 2 নেবেন। আচ্ছা, এখন আমরা এটাকে কি করব, এই ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে। তাহলে এখানে কন্টেনার কে? ইউজার। আর কাকে কন্টেন্ট করতেছে? হ্যাঁ, কাকে কন্টেন্ট করতেছে? অ্যাড্রেসকে। তাহলে এটাকে কানেক্ট করে দেন, কানেক্ট না হয় করেন, তাহলে আমার অ্যাড্রেস নামে আরেকটা ক্লাস লাগবে। তাহলে এখন এইখানে একটা কন্টেইনমেন্ট দেখাইতে হবে। সো এই যে কানেক্ট করে দিবেন, হ্যাঁ, কানেক্ট করে দিলে আপনার কানেকশন আর রিএস্টাবলিশ হবে না। ওকে, তাহলে এই যে ইউজার কন্টেন্টস অ্যান অ্যাড্রেস অবজেক্ট অ্যাজ এ ফিল্ড। তাহলে অ্যাগ্রিগেশন হইলে একই, শুধু এখানে আপনাকে নিতে হবে অ্যাগ্রিগেশন 2। আর এগেন ডায়মন্ড থাকবে কন্টেনারের দিকে। তাহলে যে ক্লাসরুম হ্যাজ প্রজেক্টর, এখানে অ্যাগ্রিগেশন দেখাবেন। প্রজেক্টর যদি একটা ক্লাস হয়, ক্লাসরুম যদি আরেকটা ক্লাস হয়, তাহলে এখানে আপনি অ্যাগ্রিগেশন দেখাবেন। আর ডায়মন্ডটা থাকবে ক্লাসরুমের দিকে, কারণ ক্লাসরুম কন্টেন্টস প্রজেক্টর। কিন্তু এখানে প্রজেক্টরের লাইফ টাইম ইজ নট ডিপেন্ডেন্ট অন দ্য লাইফ টাইম অফ দ্য ক্লাসরুম। তারা আলাদাভাবে ইনভেন্টরিতে ঢুকছে এবং ক্লাসরুম যদি শিফট হয়ে এটা স্টোর রুমও হয়ে যায়, প্রজেক্টরটা অন্য কোথাও ব্যবহার হবে, প্রজেক্টরের লাইফ টাইমটা শেষ হয়ে যাবে না। সো দ্যাটস অ্যাগ্রিগেশন। এখন অ্যাসোসিয়েশন আমরা কিভাবে দেখাবো? আপনি বললেন যে আপনার ইনভেস্টিগেশন অফিসার সাবমিট রিপোর্ট অন এ পুলিশ কেস। তাইলে এখানে টাস্কটা কি, যে ইনভেস্টিগেশন রিপোর্ট সাবমিট করা। এই টাস্কটা করতে গিয়ে ইনভেস্টিগেশন অফিসার অবজেক্ট ক্লাস ইউজ পুলিশ কেস অবজেক্ট। তাহলে পুলিশ কেস অবজেক্টের সাথে ইনভেস্টিগেশন অফিসার ক্লাসের সাথে পুলিশ কেস ক্লাসের একটা অ্যাসোসিয়েশন। তাহলে এখানে অ্যাসোসিয়েশন ক্লাস লাগবে। অ্যাসোসিয়েশন ক্লাস আলাপ করছি না, যেখানে ফরেন ফিল্ড থাকে। তাহলে সেই অ্যাসোসিয়েশন ক্লাসের নাম হতে পারে যে ইনভেস্টিগেশন রিপোর্ট, ওইটাই অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে ওখানে ওই যে পুলিশ অফিসার, ইনভেস্টিগেশন অফিসার আর পুলিশ কেস, তাহলে ইনভেস্টিগেশন অফিসার আইডি আর কেস আইডি হবে ফরেন ফিল্ড ইন দ্য ইনভেস্টিগেশন রিপোর্ট। তার সাথে ওখানে ডেসক্রিপশন থাকবে, ওগুলো তার নিজস্ব স্ট্রিং। তাইলে ওটা আমি কিভাবে দেখাবো? তাহলে আমার ইউজারের আরেকটা সাবক্লাস বা এমপ্লয়ির একটা সাবক্লাস হতে পারে ইনভেস্টিগেশন অফিসার, রাইট? তাহলে আমি বললাম যে ইনভেস্টিগেশন অফিসার। বা আপনি পুলিশ অফিসারই দেন, পুলিশ অফিসারই তো আসলে ইনভেস্টিগেট করে, তাই না? তাহলে পুলিশ অফিসার। এমপ্লয়ি তো ড্রাইভারও এমপ্লয়ি, কারণ ড্রাইভার তো অফিসার না। তো এমপ্লয়ি একটা, সব এমপ্লয়ির জন্য একটা সুপার ক্লাস থাকতে পারে। এখন পুলিশ অফিসার কি হবে? এক্সটেন্স, এই যে এক্সটেন্স, কাকে এক্সটেন্ড করবে? এমপ্লয়িকে। এমপ্লয়িকে না ইউজারকে? এমপ্লয়িকে। কারণ ইউজারের মধ্যে তো ওই যে
ডেজিগনেশন, স্যালারি, ডেট অফ জয়েনিং ওগুলো নাই, কিন্তু এমপ্লয়িকে করলে সেগুলো সহ পাবে, তাই না? আচ্ছা, এখন এখানে আপনার আরেকটা মডেল ক্লাস আছে, সেটা কি? সেটা হলো পুলিশ কেস। ওইটাও কিন্তু এখন এই পুলিশ কেসের সাথে এটা কি ডাইরেক্টেড অ্যাসোসিয়েশন নাকি জেনারেল অ্যাসোসিয়েশন? পুলিশ অফিসার একটা টাস্ক ইনিশিয়েট করে যেখানে পুলিশ কেস অবজেক্ট ব্যবহার হয়। উল্টাটা কি ট্রু? পুলিশ কেসটা একটা নন ইউজার ক্লাস, কাজে পুলিশ কেসের কাস্টম মেথড থাকলেও সেখানে পুলিশ অফিসারের কোনো ইউজ নাই। তো প্রোডাক্ট ক্লাসের কাস্টম মেথড কি হতে পারে? যেটা এক্সপায়ার্ড কিনা। ম্যাট্রিক্স ক্লাসের কাস্টম মেথড কি হতে পারে? ট্রান্সপোজ করা, অ্যাড করা, ইনভার্স করা। তো ওইখানে ম্যাথমেটিশিয়ানের কোনো ইউজ নাই, কিন্তু ম্যাথমেটিশিয়ান যখন একটা সলভ প্রবলেম মেথড ইউজ করবে ওখানে ম্যাট্রিক্সের ইউজ হতে পারে। তাহলে যে ম্যাথমেটিশিয়ান আর ম্যাট্রিক্স ক্লাসের মধ্যে রিলেশনটা হচ্ছে ডাইরেক্টেড, আর ডাইরেকশনটা হচ্ছে ম্যাথমেটিশিয়ান থেকে ম্যাট্রিক্সের দিকে, এখানেও পুলিশ অফিসার থেকে পুলিশ কেসের দিকে। তাহলে এখানে আমি কি দিয়ে দেখাবো? এখানে আমি একটা সিম্পল অ্যারো দিয়ে দেখাবো। ওকে, তাহলে এগুলো না, একটা সিম্পল ওপেন অ্যারো, ঠিক আছে? তাহলে আপনি এখন একটা লাইন নিয়ে আসতে পারেন, সিম্পল অ্যারো। এই যে দেখেন অ্যাসোসিয়েশন, ঠিক আছে? এটা ডাইরেক্টেড অ্যাসোসিয়েশনের ক্ষেত্রে। এখানে আপনি এই যে ক্লিক করলে টেক্সট লিখতে পারবেন। এখানে আপনি টাস্কের নামটা লিখবেন। টাস্কের নামটা কি হবে? সাবমিটস ইনভেস্টিগেশন রিপোর্ট। এই কাজটা করার জন্য পুলিশ অফিসার ইউজ পুলিশ কেস। তাহলে অ্যাসোসিয়েশন ক্লাস কি হবে? ইনভেস্টিগেশন রিপোর্ট। এখন আপনি এটার নিচেই বা সাইডে কোথাও আপনি দেখাই দিবেন যে আমার অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে এই যে একটা অ্যাসোসিয়েশন ক্লাস আমি এখন নিয়ে আসবো, এই যে এখানে এটাকে বসাই দিলাম, দিয়ে বলবো যে এইটা হচ্ছে আমার এই অ্যাসোসিয়েশনের অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে এখানে কি ফিল্ড থাকবে? তাহলে এখানে কিন্তু আপনার ওই যে অফিসার আইডি একটা আছে, এমপ্লয়ি আইডি আছে না এমপ্লয়ি ক্লাসে, আর এখানে কেস আইডি আছে না? তাহলে ওই দুটো আপনাকে এখানে লিখতে হবে অ্যাজ ফরেন ফিল্ড। তাহলে কিভাবে লিখবেন? তাহলে ধরেন আপনি এখানে বললেন প্রাইভেট, এখানে আপনি বললেন যে ইনভেস্টিগেশন অফিসার আইডি। আর এটা টাইপ হবে এমপ্লয়ি আইডির যে টাইপ ছিল। এমপ্লয়ি আইডি যদি ইন্টিজার থাকে তাহলে এটাও ইন্টিজার দিবেন। নাম ভিন্ন হইতে পারে, আমরা বলছি না যে ফরেন ফিল্ডের নাম আপনি অন্য কিছু দিতে পারেন, তাতে অসুবিধা নাই, কিন্তু আমরা তো ভ্যালুটা রাখবো, ওইটার ভ্যালু এটাতে থাকে, কাজে টাইপ সেম হইতে হবে। তো ওখানে হয়তো একটা এমপ্লয়ি আইডি আছে, এখানে আপনি বলছেন ইনভেস্টর আইডি। তাহলে এখানে আপনি একটু বলে দিবেন, এই যে এখানে ব্র্যাকেটে বলে দিবেন ফরেন ফিল্ড। ওকে, বা আপনি এখানে বলতে পারেন, এভাবে বলতে পারেন ফরেন ফিল্ড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আপনার আর কি থাকবে? আরেকটা থাকবে, সেটা হচ্ছে কেস আইডি। তাহলে কেস আইডি, এটার আবার যে নাম্বার, সেটা যদি ইন্টিজার হয় ইন্টিজার, স্ট্রিং হলে স্ট্রিং, এটাও ফরেন ফিল্ড। তারপর আপনার এক্সট্রা ফিল্ড যেগুলো, যে ডেসক্রিপশন অফ দ্য রিপোর্ট এটসেট্রা, ডেট অফ রিপোর্ট, রিপোর্টটা কবে সাবমিট করা হলো, সাবমিশন ডেট, ওকে, তারপরে রেকমেন্ডেশন এটসেট্রা। তাহলে আরো কিছু এক্সট্রা ফিল্ড এখানে আসবে। তাহলে এই যে এটা হলো অ্যাসোসিয়েশন ক্লাস। তাহলে এটা যে অ্যাসোসিয়েশন ক্লাস বুঝবো কিভাবে? যে ফরেন ফিল্ড বলা। আচ্ছা, তারপরে আপনার এখানে আপনি বলতেছেন যে এটা 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 তো একটা ফাইনাল ফিল্ড। তাহলে আপনি ফাইনাল ফিল্ড হলে এই এখানে ব্র্যাকেটে বলতে হবে ফাইনাল। এটা যদি ইউনিক, এটা ইউনিকও বটে,
নট অনলি ফাইনাল, এটা ইউনিকও বটে, তাহলে আবার কমা দিয়ে বলতে হবে ইউনিক। তাহলে ফাইনাল, ইউনিক, ফরেন ফিল্ড, এবং এইটাকে আপনি প্রাইমারি ফিল্ড হিসেবে ইউজ করবেন, তাহলে এটাকে প্রাইমারি ফিল্ডও বলে রাখলেন। আর স্ট্যাটিক ফিল্ড হইলে, স্ট্যাটিক ফিল্ড কি ছিল? অর্গানাইজেশন নেম। আমি এখনই ছেড়ে দিব, আপনাদের 2 মিনিট বেশি নিচ্ছি কেন, এরপরে তো দেখা হবে না সানডের আগে, কিন্তু আপনাকে স্যাটারডে নাইটে সাবমিট করে দিতে হবে। সো কাজেই যতটুকু পারেন এটা বোঝার জন্য যতটুকু দেখানো যায়। তাহলে এখানে আমার একটা এমপ্লয়ি আইডি আছে না, তাহলে এখানে প্রাইভেট, এটাও আপনি প্রোটেক্টেড রাখবেন কারণ এমপ্লয়িরও সাব ক্লাস হবে, তাহলে প্রোটেক্টেড। কি ছিল অর্গানাইজেশন নেম, তাহলে অর্গানাইজেশন নেম স্ট্রিং। আপনি বলছেন এটা ফাইনাল, বলছেন না, তাহলে এখানে বলে দিতে হবে ফাইনাল। আবার এটা আপনি বলছেন এটা স্ট্যাটিকও, কারণ এই ভ্যালুটা প্রত্যেকটা এমপ্লয়ি শেয়ার করবে। তো স্ট্যাটিক বোঝানোর জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আন্ডারলাইন। এই যে, তাহলে প্রোগ্রামার যখন দেখবে এই যে অর্গানাইজেশনে আন্ডারলাইন, সে বুঝবে এটা একটা স্ট্যাটিক ফিল্ড। মেথডের নামের ক্ষেত্রেও আন্ডারলাইন করে দিবেন, আর মেথডের ক্ষেত্রে প্লাস মানে পাবলিক, মেথডের নাম। ওকে, তাহলে আমি একটা দেখাই, ইউজারে ছিল কি চেঞ্জ পাসওয়ার্ড, এটা দিয়ে শেষ করে দিচ্ছি। ঠিক আছে, আপনারা চাইলে একটু ওই যে আজকে আপনাদের পরে সেকশন 4 এর হবে, ওদের ভিডিওতে হয়তো আর একটু ডিটেলে কভারেজ থাকবে, ওটাও দেখে নিন যদি মনে করেন আর কি। কই গেল? হ্যাঁ, তাহলে এখন আমি একটা মেথড দেখাই, মেথডটা দেখাই শেষ করে দিই। তাহলে এখানে কি ছিল? চেঞ্জ পাসওয়ার্ড। তাহলে চেঞ্জ পাসওয়ার্ড টাইপ ছিল, ফিল্ড কয়টা ছিল? পাসওয়ার্ডের ফিল্ড ছিল কয়টা? 2টা। এটা কানেক্ট হয় নাই, হ্যাঁ, কম্পোজিশনটা কানেক্ট হয় নাই, এই যে এখন কানেক্ট হয়েছে। তাহলে 2টা হলে এখানে আপনাকে বলতে হবে কোনটা কি ছিল? স্ট্রিং, তাইলে ওল্ড পাসওয়ার্ড, পরেরটা কি ছিল? এগেন স্ট্রিং, নিউ পাসওয়ার্ড। আর রিটার্ন টাইপ কি ছিল? আমরা বলছিলাম যে বুলিয়ান হতে পারে, ওই যে অন অ্যাকশনকে তো সে বুলিয়ান ট্রু ফলস রিটার্ন করবে, খেয়াল আছে? তাহলে এখানে আপনি বুলিয়ান, যদি র্যাপার রিটার্ন করেন তাহলে র্যাপার, আর প্রিমিটিভ হলে প্রিমিটিভ, এটা দিবেন আর কি। ওকে, তাহলে এইভাবে, তাহলে আমরা কি কি দেখলাম? এক্সটেন্ড দেখলাম, কম্পোজিশন দেখলাম, অ্যাগ্রিগেশন একই, শুধু ডায়মন্ডটা আনফিল্ড হবে। অ্যাসোসিয়েশনও দেখলাম, বাই ডাইরেক্টেড হইলে অ্যারোটা থাকবে না, প্লেন সিম্পল লাইন হবে, ঠিক আছে, অথবা দুই দিকেই অ্যারো থাকবে। মানে বাই ডাইরেকশনাল হলে আপনাকে 2টা লাইন টানতে হবে, এইটা একটা, আবার এদিক থেকে আরেকটা টানতে হবে। হ্যাঁ, না, আপনার তো লাইনের মধ্যে টাস্ক গুলো দিচ্ছেন, বাই ডাইরেকশনাল মানে হচ্ছে 2টা আলাদা টাস্ক, তাহলে 2টা টাস্ক 2টা লাইন দিয়ে দেখাবেন, এদিকে আরেকটা লাইন দিবেন ডাইরেকশন এদিকে, ওখানে আবার ওর টাস্কটা বলবেন, ঠিক আছে? যেখানে বাই ডাইরেকশনাল অ্যাসোসিয়েশন হবে ওখানে 2টা লাইন থাকবে, 2 দিকে ডাইরেকশন উইথ 2 টাস্ক নেই, আর সেক্ষেত্রে 2টা অ্যাসোসিয়েশন ক্লাস থাকবে, মানে যে কয়টা অ্যাসোসিয়েশন সেই কয়টা অ্যাসোসিয়েশন ক্লাস উইথ ফরেন ফিল্ড। তাহলে এইভাবে একটা, ভাবে ওভার দ্য টাইম দেখবেন যে আপনাদের এরকম একটা দাঁড়ায় গেছে। কালার ঠিক করে ফেলেন, আর ওই যে শুরুতে এখানে বক্স করে, এটা টিম লিডার একটা বক্সের মধ্যে আইডি দিয়ে বক্সগুলোকে কালার করে দেন, আর এই যার যে ক্লাস বানাবেন সেটার কালার অনুযায়ী করবেন। আমরা বলছিলাম না যে গ্রেড ক্লাসটা কে বানাবে? কে বানাবে? গ্রেড অবজেক্ট তৈরি হবে কার অ্যাক্টিভিটি থেকে? রেজিস্টারের অ্যাক্টিভিটি থেকে। না, অফার্ড কোর্স না, অফার্ড কোর্স না, হ্যাঁ, গ্রেড অ্যাক্টিভিটি জেনারেট হবে ফ্যাকাল্টি থেকে। তাহলে ফ্যাকাল্টি যদি আপনার দায়িত্ব হয় তাহলে আপনিও, আপনাকেই গ্রেড ক্লাসটা ডিজাইন করতে হবে, ওইভাবে ভাগ করে কালারগুলো বসাবো। আর অ্যাসোসিয়েশন যে ইনিশিয়েট করবে, অ্যাসোসিয়েশন ক্লাসও তাকে ডিজাইন করতে হবে। তাহলে ফ্যাকাল্টি সাবমিট গ্রেড, তাহলে গ্রেড একটা অ্যাসোসিয়েশন ক্লাস,
স্টুডেন্ট অবজেক্টকে সে ইউজ করে। তাহলে ফ্যাকাল্টি ক্লাসের কাজ থেকে এই অ্যাসোসিয়েশন ক্লাসটা তৈরি হচ্ছে। তাহলে ফ্যাকাল্টি ক্লাসটা যা ডিজাইন করার কথা, গ্রেড ক্লাসটাও সে ডিজাইন করবে। তাহলে মোটামুটি আপনাদের এখন একটা আইডিয়া হয়ে গেছে। এখন এই ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হবে সিআরএ রিপোর্টের ওয়ার্কফ্লো থেকে। সেটা এখন আমরা দেখব নেক্সট ক্লাসে যে কিভাবে প্রপারলি সেটা আইডেন্টিফাই করতে হয়। কিন্তু এখন আপনারা যে কয়টা পারেন, মানে অ্যাডহক ভিত্তিতে ব্রেনস্টর্মিং করে যা বুঝেন পারেন সেই অনুযায়ী করেন, করে এটা জমা দিতে হবে স্যাটারডের মধ্যে। ওকে, তারপরে নেক্সট উইকে যখন আমরা দেখবো যে সিআরএ রিপোর্ট থেকে কিভাবে ক্লাসগুলো আইডেন্টিফাই করতে হবে, তখন আপনি এটাকে আবার রিফাইন করতে পারবেন। ঠিক আছে, এইটা ডিফাইন হলে বেসড অন দ্যাট আপনি তখন এফএক্সএমএল ডিজাইন করবেন এবং তখন আপনি গিয়ে ওই জাভা ফাইলগুলো ইন্টেলিজেন্টে তৈরি করবেন। এই ক্লাস ডায়াগ্রাম প্রত্যেকটা বক্সই তো এক একটা জাভা ফাইল, সেটা ক্লাস হোক বা ইন্টারফেস হোক বা ইনাম হোক, যাই হোক, আমাদের ক্ষেত্রে ক্লাস এবং ইন্টারফেস। ভার্সন 1-এ শুধু ক্লাসই থাকবে আপনাদের, কারণ ইন্টারফেস এখন আলোচনা করা হয় নাই। তো তাইলে এই ততগুলো, এখানে যদি 30টা বক্স থাকে তাহলে 30টা মডেল ক্লাস, তাহলে 30টা জাভা ফাইল, আর 80টা যদি এফএক্সএমএল থাকে 80টা কন্ট্রোলার ক্লাস, আরো 80টা জাভা ফাইল। এন্ড কন্ট্রোলার ক্লাসগুলো কে কোনটা ইমপ্লিমেন্ট করবে? ওই যার ভিউ এর জন্য, যে ইউজারের ভিউ এর জন্য, তাহলে আপনার 2টা ইউজারের 16টা ভিউ, তাহলে ওই 16টা কন্ট্রোলার তো আপনাকেই ডিজাইন করতে হবে, বা আপনার ড্যাশবোর্ড সহ হলো 17টা বা আরো বেশি হইতে পারে, ওইভাবে করতে হবে। কিন্তু ওইটা করার আগে এটা তো লাগবে, কারণ কন্ট্রোলার ক্লাসেও আমাকে ডিজাইনটা করতে হবে এই মডেল ক্লাসের ফিল্ডের উপর ভিত্তি করে। তাহলে মডেল ক্লাসের ফিল্ডগুলো যদি আমি ঠিক করে ফেলতে না পারি, আমি এফএক্সএমএল এর ভিউ তো ডিজাইন করতে পারবো না। আমার টেবিলে কয়টা কলাম দেখাবো, আমি নিউ অবজেক্ট ক্রিয়েট করার জন্য এফএক্সএমএল এ কয়টা নোড বসাইতে হবে, তা আমাকে জানতে হবে না কয়টা ফিল্ড। তো সেইটা কোথায় থাকবে? ক্লাস ডায়াগ্রামে থাকবে। তাহলে ক্লাস ডায়াগ্রামের উপরের বক্সে নেম অফ দ্য টাইপ, মাঝখানের বক্সে ফিল্ড সামারি, আর নিচের বক্সে মেথড সামারি। তাহলে ওগুলো ঠিক হয়ে গেলে আমি তখন ভিউগুলো আস্তে আস্তে ডিজাইন করে ফেলতে পারবো। তাহলে আপনাদের কিন্তু ওই যে 5 তারিখে 5ই ডিসেম্বর হচ্ছে আপনাদের প্রজেক্ট সাবমিশনের ডেডলাইন। তারপরের উইকে আপনাদের ভাইভা মডিফিকেশন, তারপরের উইকে ফাইনাল এক্সাম। ওকে, তো কাজেই আপনাদের কিন্তু লিটারালি চিন্তা করলে লেস দেন 1 মান্থ। তাহলে আপনারা এই স্যাটারডের মধ্যে তো যেটা পারেন করবেন, কিন্তু আপনার টার্গেট থাকবে বাই নেক্সট উইক আপনি ক্লাস ডায়াগ্রাম ফাইনালাইজ করে ফেলবেন। দরকার হলে লাস্ট মোমেন্ট একটু ফাইন টিউনিং করবেন, কিন্তু মোটামুটি একটা অলমোস্ট ফাইনাল ভার্সনটা বাই নেক্সট উইক রেডি করে ফেলবেন। সিআরএ রিপোর্টে যদি গ্যাপ থাকে সেগুলো লেখেন, আর এটা হয়। ঠিক আছে, ফিডব্যাক থেকে বড় কথা হলো যে সিআরএ রিপোর্টটাকে অ্যানালাইসিস করে ক্লাস কিভাবে আইডেন্টিফাই করতে হয় সেটা দিব। আর আপনার যদি টুকটাক ফিডব্যাক লাগে দেওয়া যাবে, অসুবিধা নেই। ঠিক আছে, তাহলে আজকে আমরা শেষ করছি।